Hello everyone, I am delighted to welcome you all to today's session organized. Hello everyone, I'm delighted to welcome you all to our today's webinar organized by the Dream USMLE. This webinar is on the Crack the Code proven tips and strategies for the USMLE Step 1 and Step 2. And this Zoom session is live on our Facebook page too. Please share the link with others and join on both platforms. We'll be collecting questions from our audience throughout the session, and we will address it to our panelists in the question and answer session. Please feel free to leave the question in our chat box. We'll be addressing at the end of the session in the Q&A section. This session is moderated by me, Dr. Promita, and Dr. Fayaz Shakib Khan Samit. And we are privileged to have our three panelists here, Dr. Mohammad Bayas Chowdhury, Dr. Adrita Naurin Mo, and Dr. Shimul Afroz Babli. Let's welcome our first panelist, Dr. Bayas Mohammad Chowdhury. Can you please share your journey on the step on? It will be great if you share us your journey and how you conclude your step 1 in this process. Thank you. Mr. Dr. Mohammad Bayas. Can you please start sharing your journey, please? Let's welcome our next panelist, Dr. Adrita Naurin Mo. Can you please share your journey on your step 1 and step 2? And it would be great if you share how you conclude this journey to all of us. Thank you for giving me the opportunity to share my journey. ধন্যবাদ মাসুদ ভাইয়াকে এবং সব অ্যাডমিনিস্ট্রেটরদেরকে। আমি আদ্রিতা নাওরিন মৌ। আমি 2017-এ খুলনা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং 2018 সালে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আমি 2019 সালে ইউএসএ তে আসি এবং সেখান থেকে আমার ইউএসএমএলই জার্নি শুরু হয়। ইউএসএমএল জার্নি সবার জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স, আমার জন্য সেটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল। সবার জন্য পথটা সেম না আর কি। সো 2019 সালে ইউএসএ তে আসার পরে আমি প্রথমে ডিসাইড করতে পারি না যে আমি ইউএসএমএলই তে প্রোগ্রেস করব নাকি করব না, অন্য কোনো পথে যাব লাইক মাস্টার্স অর পিএইচডি ট্র্যাক। দেন আমার যেহেতু ক্লিনিক্যালে অনেক ইচ্ছা ছিল, সো আমি ডিসাইড করি যে না, আমি ইউএসএমএলএর দিকেই যাব। দেন আমি আমার জার্নি শুরু করি। সো ফার্স্টে তো গাইডলাইনের অনেক অভাব ছিল, যেহেতু নতুন ইউএসএ তে আসছি, হ্যাবিচুয়েটেড হতেও টাইম লাগছে। সো প্রথম ইয়ারটা আসলে আমি ওভাবে কোনো প্রিপারেশনই নিতে পারি নাই, অ্যান্ড সবাই বলতো যে কাপ্লান পড়তে হবে। দেন আমি কাপ্লান পড়ছি এবং আসলে কোনো কাজে দেয় নাই। সো এভাবে আর কি 2019 পার হয়ে গেল। দেন 2020 থেকে আমি আমার মেইনলি প্রিপারেশন স্টার্ট করি। আমি হচ্ছে ফার্স্ট এইড অ্যান্ড ইউআর সাইমালটেনিয়াসলি পড়াশোনা শুরু করি, অ্যান্ড দেন 2021-এ আমি আমার ইউএসএমএলএ স্টেপ 1-এর জন্য রেজিস্ট্রেশন করি। বাট আনফর্চুনেটলি অ্যাট দ্যাট টাইম আমি অনেক অসুস্থ হয়ে যাই, অ্যান্ড আমি আসলে রেজিস্ট্রেশন করার পরও এক্সামটা দিতে পারি না। সো এটা একটা হিকআপ ছিল আর কি আমার জার্নিতে। দেন হচ্ছে ট্রিটমেন্ট কন্টিনিউ করার পরে আমি 2020-র দিকে আবার 6 মাস আমি কিছুই পড়াশোনা করতে পারি নাই। দেন আমি নতুন করে আবার স্টার্ট করি জার্নি। এর মধ্যে আমার ইউআর অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি মানে ফুলি প্রিপেয়ার ছিলাম ওই সময় যে আমি এক্সামটা দিয়ে নিব, কিন্তু আসলে পারি নাই।
দেন আমি আবার নতুন করে করে অল্প অল্প করে পড়াশোনা শুরু করছি। মানে অনেকদিন তো পড়াশোনার মধ্যে না থাকলে আসলে একটা গ্যাপ হয়ে যায়, তখন ওটা কাভার করাও যায় না। হুম। সো এভাবে আমি পড়াশোনা স্টার্ট করার পরে দেন 2023-তে জানুয়ারি মাসে আমি আমার স্টেপ 1 এক্সাম দিই এবং হচ্ছে আমি পাশ করি। দেন তখন একটু বেটার ফিল হয় যে না, আমি এখন একটা স্টেপ ক্লিয়ার করছি, আমি একটু অ্যাডভান্সড হয়ে গেছি আমার ইউএসএমএলই জার্নিতে, একটু বেটার ফিল হয় আর কি। দেন 2013-এ আমি স্টেপ 2 এর 2023-তে আমি স্টেপ 2 এর জন্য আমার প্রিপারেশন শুরু করি। তো স্টেপ 2 এর প্রিপারেশন তো স্টেপ 1 থেকে অনেকটাই ডিফারেন্ট। স্টেপ হুম। 1 এর ক্ষেত্রে যেমন আমাদের রিসোর্স থাকে, এফএ থাকে, একটা গাইডলাইন থাকে, বিএনবি থাকে, কিন্তু স্টেপ 2 এর ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্টে এইটা তো ওভাবে আর কি গাইডলাইন দিতে পারে না, সবকিছু কাভারেজ দেয় না। তো ইউএল যখন আমি করা শুরু করি তখন প্রথম প্রথম দেখা যেত যে অনেক কনসেপ্ট নিউ লাগছে, আমি একটু ফার্স্ট্রেটেড হয়ে যেতাম যে এভাবে কিভাবে পড়বো আমি। তো তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে ডক্টর আব্দুল্লাহ মাসুদ ভাইয়ার কথা শুনি যে ওনার কোচিং স্টেপ 2 সিকের জন্য। সো দেন আমি ডিসাইড করি যে ঠিক আছে আমি স্টেপ 2 সিকে জয়েন করব। বা যেহেতু আমার হাজবেন্ড হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, সো ফাইনান্সিয়াল কন্ডিশন তো ভাবে পিএইচডি স্টুডেন্টদের ভালো থাকে না। সো অনেকে চিন্তা করতে পারে যে কোচিং এ জয়েন করার সময় অনেক টাকা লাগবে কিনা, কিভাবে ম্যানেজ করবো এগুলা, বাট মাসুদ ভাইয়া অনেক হেল্পফুল। সো আমাকে উনি ইনস্টলমেন্টের অপশন দিয়েছিল, যে হুম। জন্য আমি মান্থলি পেমেন্ট করে জয়েন করতে পেরেছি। সো স্টেপ 2 ব্যাচে জয়েন করাটা আমার জন্য অনেক গুড ডিসিশন ছিল, কজ আমি একা একা পড়তে পড়তে তো অনেক ফার্স্ট্রেটেড লাগে, অনেক সময় বুঝতে পারি না যে কি করা উচিত না উচিত। অ্যান্ড সো ব্যাচে যেহেতু যেটা হয় যে সবাই একসাথে ক্লাস করছি, একটা ক্লাসরুম টাইপ ফিলিং আসে, একটা একাডেমিক এনভায়রনমেন্ট আসে, সেটা অনেক মোটিভেটেড থাকতে হেল্প করে আমাদেরকে। আহ তো ব্যাচে জয়েন করার পরে আমি প্রথম যেটা ক্লাস পাই সেটা হচ্ছে নিউরোলজি, যেটা তো নিউরোলজি তো অনেক ভাস্ট একটা কনসেপ্ট, অ্যান্ড আমার কাছে খুবই কঠিন লাগতো স্টেপ 1 এর সময় থেকে নিউরোলজি। অ্যান্ড স্টেপ 1 এর সময় আমার পুরো কনসেপ্টটা আমার মনে হয় যে ক্লিয়ার ছিল না, যেটা মাসুদ ভাইয়ের ব্যাচে জয়েন করার পর থেকে আমার কনসেপ্ট গুলো অনেক ক্লিয়ার হয়, এবং এবং যেগুলা হচ্ছে স্টেপ 2 এর ক্ষেত্রে নিউ কনসেপ্ট, সেগুলা ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে ট্রাই করেছে, এন্ড এটা আমাদের অনেক হেল্প হচ্ছে। এবং ভাইয়ার ব্যাচে জয়েন করার সাথে সাথে আমরা সিমultaneously হচ্ছে ইউআল যখন করা শুরু করলাম, ভাইয়ার ক্লাস লেকচার দেখে নোট পড়ে এন্ড ইউআল করার পরে দেখা গেল যে ইউআল তখন অনেকটাই ইজি হয়ে যায়। এবং এটা তখন মানে ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, আমি অন দ্য রাইট ট্র্যাক। সো ভাইয়ার কোচিং এ তো এগুলা বেনিফিটেড হলাম। দেন স্টেপ 2 সিকে এক্সাম আমার হচ্ছে আরো আগে দেওয়ার কথা ছিল। জানুয়ারি মাসে আমি ভাবছিলাম যে স্টেপ 2 সিকে শেষ করব, কজ ভাইয়ার কোচিং তো অনেক আগে শেষ হয়ে গেছে, নভেম্বর সেপ্টেম্বরের দিকে। বাট আমি আবার মুভ করছিলাম মাঝখানে আমার হাজবেন্ডের ইন্টার্নশিপের জন্য, সো ওই ক্ষেত্রে একটা ডিলে হয়। এই জন্য আমি স্টেপ 2 সিকে দিতে আর কি এই যে আগস্টের 10 তারিখে দিতে পারছি আর কি, একদম লাস্ট মোমেন্টে ডেডলাইনের আচ্ছা। মধ্যে। সো এটা আমার মোটামুটি একটা ইউএসএমএলই জার্নির ইয়া ছিল। দেন রিসোর্সেস আমি ইউজ করছি যেটা স্টেপ 2 সিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউয়াল তো মাস্ট স্টেপ 2 সিকের ক্ষেত্রে। ইউয়াল হচ্ছে এভরিডে লিস্ট 40 কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করা উচিত। দেন হচ্ছে 80 কোয়েশ্চেন, আমি সবসময় 80 কোয়েশ্চেন করতে পারতাম না, এবং কোয়েশ্চেন না করতে পারলে তখন একটু ফ্রাস্ট্রেটেড লাগে যে না আমি আজকে হয়তো কম পড়ছি, কম এফোর্ট দিচ্ছি। বাট এটা হবে, কখনো কখনো এমন দিন আসবে যেদিন একটু পড়া হবে না, বাট এটাতে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ক্যারি অন করতে হবে। দেন ইউয়ার্ড আমি ফার্স্ট পাস কমপ্লিট করেছিলাম, বাট সেকেন্ড পাস পুরোপুরি কমপ্লিট করতে পারি না আসলে এক্সামের আগ দিয়ে। বাট যেগুলা আমার উইকনেস আছে সেইগুলা আমি ট্রাই করেছি যে কমপ্লিট করার। এবং ইউয়ার্ড এর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ফার্স্টে সিস্টেম ওয়াইজ স্টার্ট করা উচিত, কারণ সিস্টেম ওয়াইজ স্টার্ট করলে কনসেপ্ট গুলা ক্লিয়ার হতে হেল্প করে। কারণ যেহেতু আমি নিউরোলজি যদি পড়া শুরু করি,
আমি দেখা যাচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস এর কোয়েশ্চেন শুরু করলাম, দেন আমি ওই রিলেটেড অনেকগুলা কোয়েশ্চেন পাচ্ছি, সেক্ষেত্রে আমার মাল্টিপল স্ক্লেরোসিস এর ব্যাপারটা অনেক ক্লিয়ার হচ্ছে। এভাবে আর কি ওয়ার্ক করলে বেনিফিটেড হওয়া যায়। দেন ভাইয়ার নোট তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং ভাইয়ার প্রত্যেকটা সাবজেক্টেই সিস্টেম ওয়াইজ নোট আছে, ইনক্লুডিং সার্জারি, পেডিয়াট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। সো যেসব টপিকে আমার ইউয়াল করার পরও দেখা যাচ্ছে কিছু টপিকের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বা আমি বারবার ভুলে যাচ্ছি, সেসব ক্ষেত্রে হচ্ছে ভাইয়ার নোটটা অনেক হেল্পফুল ছিল। তারপরে এথিক্স এর জন্য যেটা অনেক সময় প্রবলেম হয়, যে এথিক্স, বায়োস্ট্যাট অ্যান্ড সাইকিয়াট্রি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাম্বসটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাম্বস আমি ফার্স্টে ভাবছিলাম যে ফ্রি ট্রায়াল নিয়ে অ্যাম্বস হয়তো 3-4 দিনের মধ্যে শেষ করে ফেলবো, বাট এটা হয় না আর কি। পরে আমি 1 মাসের জন্য অ্যাম্বস নিলাম এবং দেখা গেল যে এটা আমার কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করছে। আর তারপরে হচ্ছে যেগুলা সেফটি টাইপের কোয়েশ্চেন আসে, যেগুলা ব্যাপারে আমাদের কনসেপ্ট আমরা আগে পড়ি নাই এবং আমাদের কনসেপ্ট ক্লিয়ার না, ওগুলাও অ্যাম্বসের অনেক হেল্প করে, অ্যান্ড ইওয়াল তো আছেই। তারপরে হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন রুট কজ অ্যানালাইসিস টাইপ কোয়েশ্চেন গুলো অ্যাম্বসের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বভাবে বর্ণনা করা থাকে, যেটা হেল্পফুল, অ্যান্ড অলসো সাইকিয়াট্রি। দেন ড্রাগ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট যেগুলা, এগুলোর ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ভয় কাজ করে যে এগুলা তো আমরা কখনো করি না, এবং অনেক বড় কোয়েশ্চেন স্টেম থাকে, এগুলো আমরা কিভাবে কন্টিনিউ করব। তো সেক্ষেত্রে দেখা যায় যে মাসুদ ভাই আমাদেরকে ওই কনসেপ্ট গুলা অনেক সুন্দরভাবে পড়িয়েছে, এবং কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে কোন দিকে আগে অ্যাপ্রোচ করা উচিত, কোনটা কোয়েশ্চেনের অ্যান্সার গুলা কিভাবে এলিমিনেটেড করা উচিত, এগুলা আর কি ভাইয়া অনেক সুন্দরভাবে হেল্প করছে আমাদেরকে। তারপরে আর রিসোর্সের মধ্যে আছে ফার্স্ট এইড স্টেপ 1 এর বইটা, যদি কারোর কনসেপ্টে একটু প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই রিভিউ করতে পারে। অ্যান্ড স্টেপ 2 সিকের জন্য যেটা, ওটা হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান গুলো আমি ওখান থেকে একটু একটু করে দেখেছিলাম, যেটা আমার রিভিউ করতে হেল্প করছে। এছাড়া হচ্ছে ভ্যাকসিন অ্যান্ড ভ্যাকসিনেশন অ্যান্ড প্রিভেনশন তো খুব ইম্পর্টেন্ট এখনকার এক্সামের জন্য। আমার অনেক কোয়েশ্চেনই ভ্যাকসিন অ্যান্ড প্রিভেনশন থেকে আসছিল। এটা অনেক সিএমএস এর ফ্যামিলি মেডিসিন পার্টটা যদি করা হয় তখন হচ্ছে ভ্যাকসিন এন্ড প্রিভেনশনের ক্ষেত্রে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করা যায়। এছাড়া সিএমএস এর আরো ফর্ম গুলা করতে পারলে খুবই ভালো। আমি হচ্ছে লাস্টের দিকে প্রিপারেশনে আর কি সবকিছু করার সুযোগ পাই নাই, বাট সিএমএস অনেক হেল্প করে, কারণ আমি যখন প্রথম এনবিএমই দিই তখন হচ্ছে আমার স্কোর অনেক খারাপ আসছিল, মানে এটা হচ্ছে পরীক্ষার 5 মাস আগে। তো আমি অনেক ব্রোকেন হয়ে যাই যে না, আমি হয়তো পারবো না। দেন সিএমএস কিছুটা করার পরে আমার স্কোর বেটার হওয়া শুরু হয়, দেন আমি একটা মোটিভেশন পাই যে না, এটা আস্তে আস্তে ভালো হবে। কজ ইওয়ার্ল্ড এর কোয়েশ্চেন প্যাটার্ন আর এনবিএম এর কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে অনেক ডিফারেন্ট। ইওয়ার্ল্ড এ যেমন অনেক ডিসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে, এনবিএম তে দেখা যাচ্ছে অনেক 1 লাইন টাইপ ভেগ কোয়েশ্চেন থাকে। সো ওগুলা পারার জন্য আর কি সিএমএস খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট অফ অল ডিভাইন পডকাস্ট, যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে কারোর, সেজন্য ডিভাইন পডকাস্ট শুনতে পারে। ডিভাইন পডকাস্ট অনেক ডিটেল ইম্পর্টেন্ট টপিক গুলাতে ফোকাস করে, যেটা ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু ভ্যাকসিন অ্যান্ড প্রিভেনশনের জন্য কিছু কিছু ডিভাইন পডকাস্ট শুনছিলাম, যেটা আমাকে হেল্প করছে। আর এই তো গেল। আর এনবিএমই হচ্ছে ফার্স্ট পাস করার পরে মোটামুটি রিভাইজ করার পরে এনবিএমই দেওয়া শুরু করা উচিত। অ্যান্ড এনবিএমই দিলে একটা আইডিয়া করা যায় যে আমার কোন সিস্টেমে উইকনেস আছে, কোন সিস্টেমে আমার মোর ফোকাস করা উচিত, এগুলা ক্লিয়ার হয়। সো এনবিএমই বেশি দেরি না করে তাড়াতাড়ি দেওয়া শুরু করা উচিত। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি এনবিএমই শুরু করছি আর্লি, আমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট করে, দেন খারাপ স্কোর আসার পরে আমি হচ্ছে আবার একটা লং গ্যাপ দিয়ে আবার নতুন করে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেন দেওয়া শুরু করছি। আর মাঝখানে আমার আবার মুভিং ছিল, সো এর জন্য একটা ব্রেক চলে আসছে।
বাট লাস্টে আমি আর কি এই রেসিডেন্সি সাইকেলে যাতে অ্যাপ্লাই করতে পারি এজন্য তাড়াহুড়ো করে মোটামুটি পরীক্ষাতে দিয়ে ফেলছি। আর একটু হয়তো ওয়েট করলে আমার স্কোর একটু বেটার আসতো, বাট টাইম ছিল না আর কি, এজন্য দিয়ে ফেলতে হয়েছে। মাসুদ ভাইয়ের কোচিং এর যেটা টিচিং প্যাটার্ন সম্পর্কে আমি বলতে চাই যে মাসুদ ভাই অনেক ডিটেইলড আমাদেরকে কনসেপ্ট গুলা নিয়ে আলোচনা করে, অ্যান্ড এক্সাম ক্লাসরুমে আমাদের সাথে অনেক ডিসকাশন করে এবং আমাদেরকে নিজেদেরকেও পার্টিসিপেট করতে সুযোগ দেয়। আমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারি ভাইয়াকে, এবং ভাইয়া আমাদেরকে কোয়েশ্চেন করে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে চাই। সো এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, কজ কারণ আমরা একা একা পড়াশোনা করলে অনেক সময় বোঝা যায় না যে আমি কেমন স্টেটে আছি বা আমার প্রিপারেশন কত দূর যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্টেড লাগে মাঝে মাঝে। সো এগুলার ক্ষেত্রে হচ্ছে ভাইয়ার কোচিং অনেকটাই মোটিভেশনের সোর্স হিসেবে হেল্প করে। অ্যান্ড এক্সাম ডে নিয়ে আমি যেটা বলতে চাই, এক্সাম ডে এক্সপিরিয়েন্স তো সবার এক একজনের এক এক রকম হয়। আমার ক্ষেত্রে যেটা ছিল যে এক্সামটা তো 9 আওয়ার এক্সাম, সো এটাই একটা চ্যালেঞ্জ যে 9 আওয়ার আমি কিভাবে সার্ভাইভ করব। বাট স্টেপ ওয়ান যেহেতু দেয়া আগে, সো একটু তাও বেটার ফিল হয় যে না, যখন আমি 8 আওয়ার পারছি হয়তো 9 আওয়ারও পারবো। অ্যান্ড এটা ইম্পর্টেন্ট যে ইন প্রোমেট্রিক সেন্টার যদি আগে দেখে আসা যায়, P120 যদি প্রোমেট্রিক সেন্টারে দেখে দিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে এনভায়রনমেন্টটা একটু ফ্রেন্ডলি মনে হয়, কজ আমি আগে ওখানে গিয়েছিলাম। অ্যান্ড এক্সাম ডের আগে হচ্ছে আগের দিনটা রিল্যাক্সড থাকা খুবই ইম্পর্টেন্ট। আমি স্টেপ ওয়ানের আগে রিল্যাক্স করছিলাম, বাট এবার একটু বেশি পড়তে গিয়েছিলাম। আমার মনে হয়েছে ওটা আসলে কোনো কাজে দেয় না, কজ এতদিন যা পড়ছি এটা আসলে মনে রাখাই বেশি জরুরি। অ্যান্ড স্টেপ এক্সামের আগের দিন এক্সারসাইজ করা যায়, এবং স্লিপ প্যাটার্নটা এক্সামের 1 উইক থেকে একটু এক্সামের দিনের মতো করা বেটার, মানে আর্লি গো টু বেড অ্যান্ড রাইজ আর্লি টাইপ, তাহলে হচ্ছে এক্সামের দিন কোনো আর্লি রাইজিং এর ইফেক্ট কাজ করে না। বাট যদিও বলা হয় যে অনেক ভালো মতো ঘুমাতে হবে, বাট এক্সামের আগের দিন আসলে ঘুম ওভাবে হয় নাই আমার একদমই। সো এক্সাম আসলে এক একজনের এক এক ভাবে সাইকোলজি কাজ করে। আমার এমনিতেই যে কোনো এক্সামের আগেই ঘুম টুম আসে না, বাট তাও আমি লাস্ট পর্যন্ত আর কি ফিটনেস ধরে রাখতে পারছি। আর এভরি ব্লকের পরে ব্রেক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, কজ অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকায় থাকলে আমার মনে হয় যে অনেক সময় চোখে ঝাপসা দেখি আমি। সো ব্রেক নেওয়া আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগছে। এখন তো হচ্ছে পানির বোতলও ক্যারি করা যায় এক্সাম সেন্টারে, লেভেল ছাড়া যদিও। সো কেউ এক্সামের মাঝে যদি অসুস্থ ফিল করে বা পিপাসা লাগে, সো তারা পানি খেতে পারে। আর প্রত্যেক ব্লকের পরে আমি ব্রেক নিয়েছি, রেস্টরুম ইউজ করছি। আমার যদি টায়ার্ড লাগে একটু পানি ঝাপটা দিয়েছি মুখে। অ্যান্ড অনেকে দেখি এক্সারসাইজও করে ওই সময়টাতে। তারপরে হচ্ছে, কজ এতক্ষণ ধরে বসে থাকা একটা ডিফিকাল্ট ব্যাপার। আর স্ন্যাক স্ন্যাক হচ্ছে হালকা স্ন্যাক্স নেওয়া বেটার দেন লার্জ মিল। তো আমি মোটামুটি খেজুর এবং হচ্ছে চকলেটস এই টাইপের খাবারগুলো খেয়েছিলাম। আমি আরো অনেক কিছু নিয়ে গেছিলাম, বাট আলটিমেটলি কিছু খাওয়া হয় না। আহ, আর এক্সামের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে ডিফিকাল্ট মনে হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, কজ প্রত্যেকটা সেটে দেখা যায় যে 1 ঘন্টা কিভাবে কেটে যায় এটা বোঝা যায় না। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রথমেই ওরা দিয়ে দেয় যে কোন সেটে কতটা করে কোয়েশ্চেন আছে। সো যেই সেটটাতে হচ্ছে 38 কোয়েশ্চেন আছে, সেখানে হচ্ছে ড্রাগ অ্যান্ড অর অ্যাবস্ট্রাক্ট এই টাইপের কোয়েশ্চেন গুলা থাকে। সো বেটার হচ্ছে যে এইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে ড্রাগ আর অ্যাবস্ট্রাক্ট এগুলা বাদ দিয়ে এগুলা হচ্ছে লাস্টে সলভ করা ট্রাই করা উচিত। আদারওয়াইজ হচ্ছে অন্যান্য অনেক কোয়েশ্চেন বাদ চলে যেতে পারে। সো আমি এরকম 38 কোয়েশ্চেন গুলাতে মোটামুটি 10 মিনিটস করে রাখতে পারছিলাম ড্রাগ অ্যান্ড অ্যাবস্ট্রাক্টের জন্য।
এবং হচ্ছে ওভাবে ওগুলা আনসার করছিলাম। বাট ফর্টি ফর্টি কোয়েশ্চেন স্টেমে অনেক সময় আমার যেটা হয়েছে যে অনেক বেশি বেশি হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সাম ফাইন্ডিং, অনেক লং স্টেম কোয়েশ্চেন গুলো অনেক বেশি বেশি ছিল। সেক্ষেত্রে যেটা হয়েছে যে আমার অনেক সময় টাইম ম্যানেজমেন্ট একটু প্রবলেম হয়ে গেছে, যে দেখা যাচ্ছে আমি লাস্টের দিকে কোয়েশ্চেন গুলো অনেকটাই মোটামুটি গ্লান্স দেখে আনসার করতে হয়েছে। সো এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কোনো কোয়েশ্চেন বাদ দিয়ে রাখা উচিত না, কারণ একটা কোয়েশ্চেন বাদ দিয়ে আমি যদি ভাবি যে লাস্টে আমি এটার আনসার করব, অনেক সময় যেটা হয় যে আমি ওটা মানে পরে আর পড়ারই সুযোগ পাচ্ছি না। সো আমি পরের ব্লগ থেকে যেটা করছিলাম যে আমি মোটামুটি একটা অ্যান্সার আমি করে গেছি সবকিছুরই, যেটা হচ্ছে হেল্প হয় আর কি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তারপরে আম, আর সেফটি, প্রিভেনশন, ভ্যাকসিন এগুলা থেকে তো অনেক কোয়েশ্চেন আছে, এটা আমি বললাম। আমার লাস্ট ব্লগটা যেমন পুরাপুরি মোটামুটি সেফটি, প্রিভেনশন অ্যান্ড ভ্যাকসিন এই রিলেটেড কোয়েশ্চেন ছিল। সেফটি কোয়েশ্চেন গুলো অনেক সময় এত বেশি ভেগ হয় যে বোঝা যায় না যে আসলে এটা রাইট আনসার কেনা। তারপর আরেকটা যেটাতে প্রবলেম হয় এটা হচ্ছে নেক্সট বেস্ট স্টেপ ইন দ্য ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে খুবই আহ, সবসময় আর কি অ্যান্সার করেও দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না যে আমি আসলে রাইটটা অ্যান্সার করতে পারছি না। এবং এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ফ্রম কনফার্মেটরি টেস্টিং, যেটা হচ্ছে একটাই অ্যান্সার, আর নেক্সট স্টেপটা তো কোয়েশ্চেন স্টেমের উপর ডিপেন্ড করে যে আমি এরপরে কি করব, কতদূর কি ইনভেস্টিগেশন করা হয়েছে। সো এই কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় মনে হয় যে দুইটা অ্যান্সার যে যে কোনো একটা হতে পারে। সো কোয়েশ্চেন সলভের সময় এরকম দুইটা যেগুলো একই রকম মনে হয় সেগুলা নিয়ে একটু নিজের কাছে ইয়া করা উচিত যে আসলে কোনটা অ্যান্সার হতে পারে। আহ এটাই। আর উম, আর হচ্ছে আহ, আমি যেটা মিস্টেক করেছি যে আমি প্রিপারেশনের ফার্স্টের দিকে খুব বেশি সিরিয়াস ছিলাম না। তো স্টেপ ওয়ান দেওয়ার পর পরই যে মনে হয় যে একটু ঘোরাফেরা করি, আমি যেমন ফ্লোরিডা চলে গেছিলাম কিছুদিনের জন্য। সো প্রিপারেশন যত আর্লি শুরু করা যাবে তত বেটার। তারপরে হচ্ছে উম শেষ, এবং হচ্ছে মানে কখনো গ্যাপ দেওয়া উচিত হবে না, কারণ একবার গ্যাপ চলে গেলে ওটা রিকভার করতে অনেক দিন কেটে যায়। এবং হচ্ছে নিজের মতো পড়াশোনা করতে হবে, মানুষের কথায় বেশি ইনফ্লুয়েন্সড হওয়া যাবে না। আশেপাশের পরিবেশ অনেক সময় টক্সিক হয়, সেটা মাথায় আনা যাবে না আর কি, নিজের মতো করে চলে যেতে হবে। রাইট। আম, আচ্ছা, মোটিভেটেড থাকার ক্ষেত্রে কোনো সাজেশন আছে কিনা? অনেক সময় হয় না যে আমরা হুম মোটিভেটেড হুম। হতে পারি না থ্রু আউট আওয়ার প্রিপারেশন, অথবা হচ্ছে আমরা প্রিপারেশন যখন নেই তখন হচ্ছে আমাদের মোটিভেশনটা চলে যায়, অথবা আমরা প্রত্যেকদিন যে পড়তে চাই সেটার মোটিভেশন পাই না, সেই ক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই কম বেশি এই স্টেজটা ফেস করে আসি। আমি যেটা করতাম যে মাঝে মাঝে আমার কিছু দিন আসতো যখন আমার মনে হতো যে আজকে আমি পড়তেই বসতে পারবো না। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম, আমি একটা শর্ট মানে শর্ট একটু ঘোরা দিয়ে আসতাম বাইরে। আমার হচ্ছে এটা খুব ভালো কাজ করে, মানে বেশি দিন আমি যদি বাসার মধ্যে বদ্ধ অবস্থায় থাকি আমার মনে হয় যে আমার ভালো লাগছে না আর কিছুই। সো এক্ষেত্রে এটা জরুরি। তারপরে রিডিং পার্টনার থাকাও একটা জরুরি, কারণ আমার যে রিডিং পার্টনার ছিল আমরা একজন আরেকজনকে মোটিভেটেড রাখতাম অলওয়েজ। ওর দেখা যাচ্ছে অনেক প্রবলেম এটা ওটা, তখন আমি ওকে জোর করে পড়তে বসাচ্ছি বা মোটিভেটেড রাখছি, এটা ইম্পর্টেন্ট। তারপরে মাসুদ ভাইয়ের ব্যাচ থেকেও আমরা অনেক মোটিভেটেড থাকতাম নিজেরা, কারণ ওখানে দেখা যাচ্ছে যে আমার মতোই সবাই সবাই আমরা নিজেদের প্রবলেম ডিসকাস করতে পারছি, সবাই একসাথে পড়ছি, একটা ফিক্স টাইমে সবাই ক্লাস করছি। সো এক্ষেত্রেও এটা একটা মোটিভেশনাল ব্যাপার হিসেবে কাজ করছে আমার ক্ষেত্রে। হ্যাঁ, রাইট। তো হচ্ছে রেসিডেন্সির যে জার্নিটা, এটা তো আমাদের কাছে সবসময় অনেকটা স্ট্রেসফুল, এবং হুম হচ্ছে হুম। আমাদেরকে অনেকগুলা স্টেপস পার করতে হয়, স্টেপ ওয়ান, স্টেপ টু, অ্যান্ড দেন রেসিডেন্সির প্রিপারেশন। তো সেই ক্ষেত্রে কিভাবে হেল্প করছে আপনাকে, বা কিভাবে আপনি এটাতে ইনভলভ, মোটিভেটেড ছিলেন? এটা আসলে
যখন ডিসাইড করছে যে আমি ফ্যামিলি জার্নিতে যাব, তখন তো একটা, আমি জানি যে জার্নিটা অনেক ডিফিকাল্ট হবে। সো ওইভাবে আর কি নিজে প্রিপেয়ার ছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড আসলে আমাকে অনেক হেল্প করছে। ও নিজের রিসার্চ বাদ দিয়ে অনেক সময় আমাকে মোটিভেশন দিতে বসতো। তারপরে রেসিডেন্সি পর্যন্ত আহ আসা তো একটা বিশাল ব্যাপার আর কি। এখনো আর কি ওভাবে মাঝে মাঝে নিজেকে বুস্ট করতে হয়, নিজেকে মোটিভেশন দিতে হয় যে না, এত দূর আসছি যখন, তখনও আমি পারবো, এই টাইপের। আচ্ছা, ক্লাসের মধ্যে হচ্ছে এই যে রেসিডেন্সি জার্নি নিয়ে বা হচ্ছে এগুলা নিয়ে কি কোনো আলোচনা হতো, বা এই 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 টাইপের জিনিসপত্র নিয়ে, যেমন রেসিডেন্সিতে কিভাবে আমরা নিজেদেরকে আরো আগায় নিয়ে যেতে পারবো আমাদের স্টেপ টু ক্লাসের মধ্যে, বা আমাদের প্রিপারেশনের মধ্যে, আমরা যখন স্টেপ টু প্রিপারেশন নিচ্ছি তখনও কি রেসিডেন্সি টুয়ার্ডস এ প্রিপারেশনের ক্ষেত্রে কোনো মোটিভেশনাল কিছু আপনার ফেস নিতে পেরেছেন কিনা? হ্যাঁ, মাসুম ভাই তো সবসময় আমাদেরকে হচ্ছে রেসিডেন্সির জন্য প্রিপেয়ার করছে আর কি। উনি কখনোই বলতেন না যে তোমাদের এখানে আর কি তোমরা এখন স্টেপ টু দিচ্ছ, তোমরা রেসিডেন্সির স্বপ্ন দেখবা না, এরকম কিছু কখনো বলে নাই। অলওয়েজ যে তোমরা এখন জার্নিতে চলে আসছো, তো তোমাদের অবশ্যই হবে। এবং অনেকে যারা ভাইয়ের কাছে পড়ে রেসিডেন্সি রেসিডেন্সিতে আছে এখন, রেসিডেন্সির বিভিন্ন জায়গাতে, তাদের এক্সাম্পল ভাইয়া অলওয়েজ দিতেন। এবং ভাইয়া অনেক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সও আমাদের সাথে শেয়ার করতেন স্টেপ টুর বিভিন্ন কনসেপ্ট পড়ানোর সাথে সাথে, যেটা আমাদেরকে অনেক ভার্চুয়াল কাইন্ড অফ একটা রোটেশন টাইপ ফিলিং দিত। সো অবশ্যই ভাইয়া তো অবশ্যই আমাদেরকে অলওয়েজই মোটিভেটেড করে গেছেন। ওকে, and final thoughts about like preparation, কি সাজেশন দিতে চান যারা নতুন করে প্রিপারেশন স্টার্ট করবে? তাদেরকে আপনি কিভাবে বলবেন যে আপনার মিস্টেক্স থেকে অথবা আপনার যে ভুলগুলা ছিল ওগুলা থেকে কিভাবে সাজেশন দিবেন যে ওগুলা যাতে না করে, বা কি সাজেশন আছে আপনার? প্রথমত, কেউ যদি প্রিপারেশন নিতে চায় তাহলে চিন্তা বেশি করা যাবে না, স্টার্ট করে দিতে হবে একদম আর্লি। কারণ আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা, এটা তো অনেক ডিফিকাল্ট, আমি কিভাবে পারবো। বাট সবাই তো পারছে, সো ইনশাল্লাহ পারা যাবে। আর অনেকে অনেকে আমার কাছে রিচ করে যে অনেকে মানে হেল্পফুল না, অনেকে আহ প্রিপারেশন শুরুর সময় অনেকে সাজেশন যে পায় না এগুলা। সো আপনি যার কাছে রিচ করেন সে সাজেশন নাও দিতে পারে, বাট আপনি তো এটাতে হচ্ছে আহ হোপলেস হওয়া যাবে না। কারণ এখানে অনেকেই আছে যারা অনেক হেল্প করবে থ্রু আউট দা জার্নিতে। এবং হচ্ছে প্রিপারেশন অলওয়েজ স্টাডির মধ্যে থাকতে হবে। এটা অনেক সময় অনেক হেক্টিক হয়ে যাবে, মনে হবে যে আমার আশেপাশে সবাই অত এনজয় করতেছে, আমি পারছি না কেন। বাট এই স্যাক্রিফাইসটাই আপনাকে হচ্ছে ফিউচারে অনেক বেশি হেল্প করবে। এই জন্য মোটিভেটেড থাকতে হবে। আর এনিথিং, কোনো কিছু তো আহ লাগলে ভাইয়ের কাছে তো রিচ করা যায়। ভাইয়া তো এত বেশি হেল্পফুল যে শুধু এমন না যে ভাইয়ের ব্যাচে যারা আছে ভাইয়া তাদেরকে হেল্প করে, ভাইয়া সবাইকে হেল্প করে। সো এজন্য আর কি এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট। আমরা যখনই হচ্ছে ভাইয়াকে রিচ করতে চেয়েছি, ভাইয়া মানে খুবই হেল্পফুল, এবং সবাইকেই আমি যতটুকু জানি ভাইয়া সবাইকে হেল্প করছে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ। ওকে, any last speak, any last anything? হ্যাঁ, সবাইকে বলবো যে নিজেদের বি yourself, জাস্ট বি yourself। এবং আপনার যেটা ড্রিম আছে সেটার পিছনে যান, ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবেই। আমরা সবাই তো ওভাবেই আসছি। থ্যাংক ইউ। ওকে, সো আমরা অনেক হেল্পফুল হয়েছে আপনার এই জার্নিটা, অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। অনেক সময় এক একজনের জার্নিটা এক এক রকম থাকে, হুম হুম। এক একজনের জার্নি শুনলে আমরা বুঝতে পারি আসলে কত হার্ডশিপ আর কারো কত চ্যালেঞ্জ আছে। তো ওই চ্যালেঞ্জ গুলো পার করে কে কিভাবে করছে ওগুলো শুনলে আমাদের অনেক ইন্সপিরেশন হয়, এবং আমরা অনেক ইন্সপায়ার্ড হয়ে অনেকেই এইটা থেকেও নতুন করে স্টার্ট করে জার্নিটা। তো সেটাই। আপনার জার্নিটা অনেক ইন্সপায়ার্ড ছিল, এবং আই আই থিঙ্ক আমাদের যারা আছে সবাই এটা থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং স্টার্ট করবে জার্নি অনেক তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ। ফর জার্নি।
আমরা হচ্ছে কোয়েশ্চেন কালেক্ট করব আমাদের লাইভ সেশনে। আপনাদের যাদের হচ্ছে কোয়েশ্চেন থাকবে প্লিজ কমেন্ট বক্স অথবা চ্যাট বক্সে কোয়েশ্চেন লিভ করতে পারেন। আমরা এই কোয়েশ্চেন গুলা আমাদের কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে আমরা অ্যাড্রেস করব আমাদের প্যানেলিস্টদের কাছে, ওনারা ওনাদের নলেজ থেকে বেস্ট আনসারটা দিবেন। If you have any question, just leave us the question in the chat box. We will address it in the later in the session. I would like to invite the other another moderator, Dr. Samit, to welcome our second panelist. Please take the floor. Thank you, Dr. Promita Dash. I just want to thank our panelist for sharing her inspiring journey with us. I'm absolutely certain her journey would inspire a lot of students who were on the fence or had inkling of doubts about becoming an aspirant for USMLE, especially those who may feel a bit monotonous during the journey and require that small exertion to refuel themselves. Now, it is my privilege to announce my next panelist, Dr. Mohammad Bais Choudhury, who has passed USMLE Step 1 exam. Without any further delay, Bhaiya, please take the floor. Assalamualaikum. Thank you for having me here, Dr. Samit, and everyone here. And I was just hearing my previous panelist who was just sharing her journey, and it was really illustrious. She had really an illustrious experience. Well, my journey has been a little bit different here. Actually, I'm quite an old graduate. I basically graduated my MBBS in 2018. And I'm working here in Bangladesh as a government officer, as a doctor here. So I actually didn't have this aspiration to go for this journey because during my time we were not very sure of this journey, and the seniors often used to say that this is a long journey and it's very tough. Nobody gets any residency. It's very tough to get a residency if you're from a third world country, and all those notions that we had about this journey. So the turning point came out to be as during my job when I was posted in my Upajala as I'm a government officer here. So that experiences was not so very good. And it was because of that, actually, I thought that I needed to leave this country. I just don't want to go over this, what I experienced, because there's something very, I guess everyone knows who have been from here, from Bangladesh, there are some very political issues here, and things are not really bright for doctors, especially the government doctors here. So my journey actually started in this year, basically in 2024, April. I got to know about this group, Dream USMLE, just 5 months back, and I contacted Masood sir about that I wanted to be in this journey, and as I have graduated quite before, would it be a good choice for me to get onto it? And what he just said that if you really think that you want to take on this journey, then go for it. I mean, age is just a number, and there has been a lot of old graduates as well here. So after giving a lot of thought, I decided to join this group, and I joined this USMLE Step 1 group in May in this year. I didn't have much of an idea about this whole journey. Only the materials that actually followed was Sir's lecture and the UWorld. And probably Masood sir would think of me as the worst student he ever had, because I never had the chance to directly communicate with him. I only had those classes offline, because as I was full-time working, and I had a family, I have a toddler at my home, so it was very difficult to manage the time. So but I just tried to make sure that whatever the materials that I had, I follow them out. And just want to say something about Masood sir is that I probably, because he was such a good mentor, and he boosts you like anything. And probably because of the boost, that little boost that he gave me, I actually got into this journey. And that was basically it. That's how I started. And if I was like to talk about the classes, as I had only the offline classes, I never had the opportunity to directly communicate with sir. But whatever I got from those offline lectures, the only thing that struck me most beautiful about sir was that he just not only teaches you, but
most importantly, he also tells you how to become a good human being, because there have been lots of instances as was going over the lectures. He emphasizes on how to become a good human being, and I think that's the most important thing a person could learn. Okay, and also about the curriculum, the USA curriculum and Bangladesh curriculum, there are quite a lot of differences. And as I got to know when through this journey, USM is more like a senior-based exam and more on a day-to-day basis. And I was actually struggling a bit, but as I went through Sar's lecture, it was quite helpful in the sense that, let me give an example. Like I was very not good with cardiology, especially the USM syllabus. So there were a lot of like loops and curves and everything like that. So I was really not getting them straight. But as I went through those recorded classes, I got to understand it gradually, and especially the thing that I liked about Sir is that he doesn't judge you as other participants were also asking the questions, but he's very modest, and he tries to solve the problems in a simplified manner. He would draw diagrams, he would give real life scenarios, and would often try his best to convey what you don't understand. Okay, and my 3 month time was actually from June, July, and August. So I decided to take the exam in August. So when July came, so I texted Sir that I am not so sure whether I'll be able to sit for the exam. Should I postpone it or something? And he said that if you are serious about your journey, then you will work on it and you will meet your deadline. So so I didn't change my deadline. My exam was on August 12th. So so that's basically I followed those SARS lectures and UWorld. Although I couldn't finish the UWorld completely, I probably finished 80% of it. And another issue was that giving the exam from Bangladesh was, as you guys probably know, that we had a change in political views here, and especially from July 5th, things were very turbulent in our country. And there was also this notion that whether I'll be sit for the exam, whether the exam will held or not, will be held or not, whether it will be canceled or not. So there are lots of confusion that was occurring at that point of time. So in just 1 week prior, things were not yet settled, and things were heating up a lot in my country. And there was student uprising, and there were this things that they wanted to remove the government and all that. So just 1 week before, I texted to the Prometric Center and asked that whether the exam would be held or not. I even tried to call them up, but I didn't get any reply or anything of that sort. So I was quite confused, but with God's grace, I attended the exam, and fortunately I passed. But yeah, that was basically it. And about the exam day, I would like to add a few things, because as I didn't have much of an idea about all this journey and everything, and it was very difficult for me actually to navigate through all the process. And I also had a very short time here because actually I was not very decisive about all the things from the first place. But thankfully, Masud sir has been quite of like a guiding light for me. And on the exam day, I would suggest it's important, as my previous panelist has already said, that it's important to relax and to have a rest. Unfortunately, for me, I didn't get an ounce of sleep just before the day of the exam. And so I went there, and I just prayed to Lord that just do whatever is best for me. And the most important thing, I think, during the exam, it's a long exam. First of all, it's an 8-hour exam, and there is a long of 7-hour and a 1-hour break. So it's very important to make a previous plan about how you were going to go through that day. So although I did plan to have a good night's sleep, but I didn't, unfortunately. But I think the most important thing on the exam day is to feel focused and do not stress. I think stress is never a good thing. And it's also important to utilize that 1-hour break very efficiently. What I did was
after every two blocks, I took a break for about 10 minutes. I was basically on chocolates, and I just took fried chicken for my lunch. Just try to keep it very light, and do not. It's better. I think it's advisable that you do not go for a heavy meal, because that would make you feel very sleepy and groggy at the end of the day. Even though I tried to make sure that my timing goes right, but unfortunately, probably, especially in the last two blocks, I was like kind of like a state of brain fog. I don't know why. Maybe it was because of I was looking at these screen comparison for a long time, or because of the tiresome the previous six blocks. So what I did was that I during those last two blocks, it was also confusing because I was not getting the right answer. Two or three answers seemed they were goes with the answer. So one thing I would like to say that it's better to go with your gut feeling, what your gut says at that time when you're confused, like so that what when you're confused, it's important that um, do not stress about that question. You skip that question, and you can again come back to that question later on. So I think you should follow that thing, that you do not stress on a particular question for a longer time. And that's what I did on the exam day. And yeah, that was mostly my short journey. As an old graduate, this is something that I have a question for you. As an old graduate, how do you bridge the gap between the MBBS curriculum and the American curriculum, and how did Premier Sami have achieved that bridging? Okay, as I've already said that I was not very sure on this journey whether I would embark on this journey, and there is this stigma or notion in our country that, especially from the old graduates, whenever I try to talk them out that whether it would be whether it would be feasible or it would be a good decision to get into this journey, but I never actually got much of a positive view about it. Actually, the only positive view I got was from Sir. That's I can vouch for. As you said about Sir, I can, as a student of his, I can vouch for his character, the way he teaches things in class, and way that he gives real life examples to make things much more understandable for us. Thank Yes, you. definitely. So, what are the resources that you found extremely helpful in that journey? Because Okay, since I had yeah, okay. Since I had just had this 3 month or 2.5 months of preparation, I just followed the UWorld and basically SAR's offline classes. I mean, I think if you follow SAR's offline classes, that would be, I think, more than enough, because he explains the difficult concepts. I mean, he won't. It's not like that he's gonna. Isn't monotonously. He's just going to go over all the topics. Not like that. He knows actually where to focus on, and he will tell you that these concepts are important, and he basically discusses the difficult concepts and helps you to grasp it in a very simplified manner. I mean, he would just draw diagrams, he would give real life scenarios, and I think the classes and the UWorld would be enough. Although some of those I contacted with, they have said a lot of materials about like Kaplan and also go for Pathoma, but I think it would be great to have a good knowledge about it. But unfortunately, for me, I think I didn't have that time actually to go over all those materials. okay, reflecting on your preparation process, if you had to go back and change something, would you change anything, or would you like keep everything the same? Yes, first of all, the thing that I would like to change, I wish I contacted Sarah a little bit earlier, and I had more of a focused plan, like a solid plan of giving this exam. And especially what happens, when you're an old graduate and you're already into something else and you have a family, and these things are actually itself challenging, and then suddenly you're trying to switch on to a new thing. It's difficult. Uh, just a friendly reminder to everyone who's watching, there is a Q&A session after all the panelists have spoken. If you guys have any questions, please feel free to comment it on our Facebook feed or Zoom link. Is there anything you want to add at the end of the day for all of the aspiring students? Okay, for all those who want to get into this journey, I just want to say that just listen to your heart. That's most important. Hopefully, if you find a good mentor like I did, that would be even great. And don't let others discourage you. You know what you want in your life, right? So just
be the best version of yourself. That's what I would like to say. Thank you, Dr. Muhammad Bais Chaudhary, for sharing your experience through Step 1 exam. Okay, thank you for And having me. as I said before, as someone who is also a student of STIRS, I can vouch for everything about his character and teaching techniques. Your journey is nothing short of inspiration for people who worry about year of graduation, have very little time due to their commitments to be it professional or personal. Again, I just want to thank you for your time here. Now, before going to our next panelist, I would take a brief moment to talk about the organization that made this wonderful webinar possible, which is Dream USMLE, and some of our activities. Dream USMLE is a nonprofit organization founded by Dr. Abdullah Al Masood in 2015. Initially, Dream USMLE started as an organization to help guide Bangladeshi medical student graduates who wanted to pursue residency in the United States. Initially, it started with Step 1 batch, then it progressed to Step 2 batch, but now it has extended beyond that to OET batch, Step 3 batch. Apart from that, we also have a residency batch to help out aspirants with residency application, interview skills, recommendation letters, how to communicate with letter writers. We also have a journal club, research groups to help out with research, facilitation of clinical experience and workshops. All of the classes for Step 1 and Steps to CK and residency batches personally taken by Dr. Abdullah Al Masood. We also have a mental health support group where students who are struggling can reach out to us in this tumultuous journey. Recently, we have also started counseling careers outside USA like UK, Canada, Australia. There's also guidance beyond residency into fellowship for people who want it. In addition to the educational efforts, Dream USMLE is also dedicated to making a positive impact in the broader community. As we all know, Bangladesh has faced a few challenges recently. In response to the issues, Dream USMLE has created two vital funds for the people in need. The first one is for the students who were in the forefront for the recent struggle for democracy, and the latter one is for the affected areas that were ravaged by the recent flash floods. Uh, a link to the funds would be posted on both the Zoom and Facebook, and if anyone wants to chip in with their help, they can do so. So if anyone has any other queries about the organization or seeking any help or just want to be involved, feel free, absolutely free to contact Dr. Abdullah Al Masood on Facebook or WhatsApp. And trust me, he would be happy to help you out. Now that we are done with this, our second panelist, I would like to request our moderator, Dr. Promita Das, to welcome and give the floor to our next panelist. Thank you, Dr. Samit. Yeah, so let's welcome our next panelist, Dr. Shimul Afroz Babli. আপু আপনি হচ্ছে শুরু করতে পারেন, আপনার হচ্ছে জার্নিটা আমাদের সাথে যদি শেয়ার করেন এবং একটু ব্রিফলি বলেন যে আপনার প্রিপারেশনটা কিভাবে হলো বা আপনার কোন কোন চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন এবং আপনি কিভাবে ডক্টর আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কাছ থেকে হেল্প পেয়েছেন, এগুলো একটু শেয়ার করেন আমাদের সাথে। থ্যাংক ইউ। Thank you so much, Promita. Thank you so much, Abdullah ভাই, মাসুদ ভাই। উনি মাসুদ ভাইয়ের সম্পর্কে বলা শুরু করলে আমার মানে সারাদিন যদি বলতে থাকি আমার তাও শেষ হবে না। ভাইয়াকে আমি অনেকদিন ধরে চিনি। ভাইয়া আমার প্রিপারেশনের শুরু, আমি অল গ্রাজুয়েট 2016 সালে আমি পাশ করছি। যদি বলো যে ইউএসএমএলই আমাকে কেন শুরু করতে হলো, আসলে আমার কোনো ওয়ে ছিল না। আমার হাজবেন্ড এখানে থাকে, আমার বাচ্চার এখানে থাকে, সো আমাকে এখানে মুভ করতে হয়েছে আলটিমেটলি, এবং এটাই আমার কাছে একমাত্র অপশন। এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না। সো রেয়ারেস্ট জার্নি যদি কারো থাকে, সবার জার্নি অবশ্যই ডিফিকাল্ট অ্যান্ড ইউনিক অ্যান্ড অলসো সবারই অনেক ডিফিকাল্ট হয়েছে, তবে রেয়ারেস্ট জার্নি যদি কারো থাকে সেটা আমার একটা আছে আর কি। আমি 3টা বাচ্চা নিয়ে আমি আমার ইউএসএমএলসি কে পাশ করছি। আর ভাইয়াকে আমি চিনি 2018 সাল থেকেই। প্রথমে জানতাম না আসলে কি করতে হবে। আমি শুধু খবর পাইছি যে এখানে একটা কুইন্স লাইব্রেরি আছে, ওখানে অনেকে লেখাপড়া করে, সো আমি আমার বাচ্চাটাকে নিয়ে যেতাম। আমি তখনও জানি না, ওখানে তখনও খুঁজতাম আর কি ভিতরে ভিতরে যে
কে পড়ে কে জানে, অনেকে তো লেখাপড়া করে। তো বাই দা কি বলবো আমি জানি না, আমি ব্লেসিং ছিলাম হয়তোবা, সেখানে আমি একজনের মাধ্যমে খবর পাই ভাইয়ার কাছে। তো ভাইয়া তখন রেসিডেন্ট ফিজিশিয়ান ছিল। তারপরও ভাইয়ার সাথে আমি যখন যোগাযোগ করি, এত রেসিডেন্ট ফিজিশিয়ান, আমি অবজারভারশিপ করছি, আমি দেখছি সবাইকে এখন যে কি কতটা ব্যস্ত সবাই থাকে, অ্যাটেন্ডিংরা, অবজারভাররা। তারপরেও ভাইয়া, আমি যখন রিচ করতে চাইছি, ভাইয়া আমাকে ওয়েলকাম করছে। ভাইয়া ক্লাস শুরু করছে স্টেপ ওয়ানটা, তারপরে শেষ করছে 2020 সালে। 20 সালে শেষ করার পরে আমার প্রবলেম হয়ে গেছিল যে আসলে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট আমি বন্ধ করে দিয়েছিলাম ফর সাম হ, অ্যান্ড অলসো ভাইয়া ওই সময় স্টেপ 2 শুরু করছিল না। স্টেপ 2 সিকের কোনো ব্যাচ ভাইয়া শুরু করছিল না। তো ভাইয়াকে আমি বলছিলাম, ভাই আপনি প্লিজ একটা সিকের ব্যাচ খুলেন, আমাকে ওখানে নিবেন, আমি ভর্তি হতে চাই। তো আমার যেটা সমস্যা যে আমার তখন দুইটা বাচ্চা ছিল, দুইটা বাচ্চা নিয়ে অলসো আমি বায়াসড হয়ে গেছিলাম যে এখন আমাকে কাজ করতে হবে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, প্লাস শিখে দিতে হবে। কিন্তু আমি বুঝিনি যে এতটা ওভার বার্ডেন হতে পারে সেটা আমার উপরে। তো যখন আমি ক্লিনিক্যাল সাইডে গেছি তখন আমার লেখাপড়াটা একেবারেই স্লোতে, কারণ ফ্যামিলির ডিমান্ড, আমার জবের ডিমান্ড সবকিছু মিটাতে যে আমার লেখাপড়া একেবারেই হতো না। তো ভাইয়া 2022 সালে সিকের ব্যাচ খুললো। তখন আমি ভাইয়ার সাথে যোগাযোগ করছিলাম, তখনই ভাইয়ার ব্যাচে আমি ভর্তি হয়ে গেছিলাম। তো তখন ভর্তি হওয়ার পরও আনফরচুনেটলি মানে দেয়ার ওয়াজ সামথিং ইস্যুজ ওয়াজ গোয়িং অন। ভাইয়া সবকিছুই জানে। আমি থার্ড টাইমে প্রেগনেন্ট হই এবং আমি টোটালি ডিভাস্টেটেড হয়ে যাই। মানে এটা আমার একেবারেই টার্ন পয়েন্ট ছিল, টু গোয়িং ডাউন। সো সেই 1.5 বছর আমি কিছুই পড়তে পারিনি, কিছু মানে এতই মেন্টালি ড্রন ছিলাম যে আমি কিছুই পড়তে পারিনি। তো ভাইয়া আমাকে সবটা সময়, সেই সময় খুবই সাপোর্ট করছে ভাইয়া। ভাইয়া খুবই সাপোর্ট করছে। তারপরে যাই হোক 2023 সালের দিকে আবার ভাইয়ার সাথে আমি নতুন করে আবার যোগাযোগ করে আবার নতুন করে আমি সিকে ব্যাচটা টোটালি শেষ করি। এর মাঝখানে আমি কিন্তু এমন না যে থেমেছিলাম, প্রতিদিনই আমি কিছু না কিছু কোশ্চিন করছি। অ্যাটলিস্ট ফার্স্ট পাস অফ মাই ওয়ার্ল্ড আমি শেষ করছি এর ভিতরে। করার পরে যাই হোক আমি যখন ডিসিশন নিলাম যে না এবার আমাকে পরীক্ষাটা দিতেই হবে, তো 2023 সালের ডিসেম্বর থেকে আমি টোটালি ডেডিকেটেডলি পড়াশোনা শুরু করি। তখন থেকে শুরু করে আমি জুলাই জুলাই মাস 24 সালের জুলাই মাসে আর কি আমি পরীক্ষাটা দিতে সক্ষম হয়েছি অ্যাটলিস্ট। মানে এটা আমার কাছে লট লট ছিল, পরীক্ষাতে অ্যাটেন্ড হওয়াটা আমার কাছে একটা একটা মানে এটা যে কি ছিল আমি বলতে গেলে আমি আসলে এখনো আমার ওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে, কারণ কথা বলার মতো প্রকাশ আমি করতে পারছি না, এটা হচ্ছে কথা। এতটাই বেশি ওভারবার্ডেন ছিল আমার জন্য। তো ওভার দ্য টাইম ভাই আমাকে খুবই হেল্প করছে। ফার্স্টে আমি যেটা করছিলাম ডেডিকেটেড টাইমে, যদি বলো যে আমার কত মাসে আমি প্রিপারেশন নিয়েছি, তো আমি সব বলবো যে আমি 7 মান্থ অফ প্রিপারেশন নিয়েছি আমি সিকের জন্য। এটাই আমার কাছে মানে ডেডিকেটেড পিরিয়ড ছিল। তো ফেব্রুয়ারি মাসে আমি আমার এনবিএমই দিই, ওখানে আনফরচুনেটলি আমি ফেল করছিলাম। তো বুঝছিলাম যে হ্যাঁ আমি ডেডিকেটেড হলেও আমি এখন আমার সার্টেন লেভেলে পৌঁছাতে পারিনি, আমি এখনো আমার কোশ্চিন আমি বুঝছি। আমি যখন ইউয়ার্ক করি তখন দেখা যাচ্ছে আমি কনফিডেন্ট, আমি পারছি, বাট যখন আমি এনবিএমই তে অ্যাপ্রোচ করতে যাচ্ছি আমি আমার নলেজটা অ্যাপ্লাই করতে পারছি না। সো আই আই থিঙ্ক আই হ্যাভ টু চেঞ্জ মাই স্ট্র্যাটেজি। তখন ভাইয়া বললো তুমি সিএমএস সলভ করতে পারো, সিএমএস টা করে দেখো। এটা আমার আমার প্রিপারেশনের টার্নিং পয়েন্ট ছিল। সিএমএস করার সময় আমি বুঝলাম যে আসলে আমার নলেজের ডেফিসিয়েন্সিটা কোন জায়গা, যে কিছু কিছু জিনিসের আমার মানে ঠিক মতো গ্যাদার করা ছিল না। লাইক ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া অ্যান্ড অ্যাকুট লিম্ব ইসকেমিয়া, এটা খুবই মানে খুবই একটা জিনিস। মানে দুটো না জানলে দুটা কোশ্চেন অ্যাপ্লাই করা যাবে না, এটা জানতে হবে যে আমাকে কখন এটাকে করতে হবে, নেক্সট বেস্ট স্টেপ আমার কি হবে। দুইটা ডিফারেন্ট নেক্সট বেস্ট স্টেপ, দুইটাই কিন্তু লিম্ব ইসকেমিয়া। সো আমার এই যে অ্যাপ্রোচ গুলো, এই যে ছোট ছোট জিনিসগুলা আমি সিএমএস অ্যাপ্লাই করার সময় আমি আর কি বুঝতে পারছি। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাম্বোসও করা শুরু করি। অ্যাম্বোস করার পরে আমার হচ্ছে পেশেন্ট সেফটি, হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং, মানে ওখানে যে কতগুলা ক্লিনিক্যাল সিনারিও গুলা, অ্যাটিপিক্যাল ক্লিনিক্যাল সিনারিও দেওয়া আছে, ওগুলো আমি একদম মুখস্থ করে ফেলছিলাম। কিন্তু তারপরেও আমি
আমার পরে যখন এনবিএমই দেওয়া শুরু করলাম, আমার স্কোরগুলা ভালো আসছিল, ভালো আসছিল, আমি বুঝতে পারছিলাম আমি পিকে আছি। কিন্তু তারপরও আনফরচুনেটলি আমি যখন ফ্রি 120 দিতে যাই, তখন সেখানে আবার ড্রপ হয়ে যায়। ড্রপ হওয়ার পরে তখন আমি ভাইয়ার সাথে যোগাযোগ করলাম, ভাই এখন আমি কি করব, আমার তো এই অবস্থা। তো ভাইয়া বললো তুমি ভালো বুঝবা অবশ্যই, তারপরও ভাইয়া আমাকে সাজেশন করলো যে তুমি পরীক্ষাটা পিছাও। কিন্তু হয়তো পিছালে ভালো, মানে পিছানো, কিন্তু সমস্যা অনেক বেশি ছিল আসলে। আমার ছেলের সার্জারি স্কেজুল করা ছিল, আমার ছেলের সার্জারি হয়েছে এর মাঝখানে। তারপরে এত এত স্ট্রেস, পরীক্ষার স্ট্রেস বা প্লাস আমার ছেলের এরকম কন্ডিশন আমি নিতে পারিনি, আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম। হওয়ার পরে মানে এমন অবস্থা যে আমি পড়তেই পারছিলাম না। মানে তখন আমি জুলাই মাস অলরেডি চলছে, তখন আমার এক্সটেনশনেরও জুলাই 31 আমার এক্সটেনশন পিরিয়ডেরও লাস্ট ডেট ছিল। সো তারপর আমি যখন দেখলাম যে না আমি আর পারবো না, এরপরে আর এর থেকে আর বেশি দেওয়াও সম্ভব না আমার জন্য, প্লাস ছেলে মেয়েদের লেখাপড়া সবকিছু মিলায়, তো আমি ডিসিশন নিলাম যে জুন 28-এ পরীক্ষাটা দিয়ে আমি দিচ্ছি আর কি, সরি জুলাই 28-এ। সো দ্যাটস হাউ আমি আমার প্রিপারেশনটা ওখানে আর কি এন্ড আপ করি। সো আনফরচুনেটলি এত বেশি মানে ইসের জন্য, বাম্পের জন্য আর কি রেজাল্ট এত বেশি ভালো করতে পারিনি, তারপরও যা হোক শেষ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় কিছু। এখনো স্টেপ 3 মাথার উপরে আছে। তো এই তো ক্লাসের ভিতরে ভাইয়া ভাইয়া সবসময় পজিটিভ ইনফ্লুয়েন্স করছে। ভাইয়া যতগুলো ক্লিনিক্যাল সিনারিও ভাইয়ার কাছে মনে হয়েছে এটা আমাদের যখন যে টপিকসটা পড়াইছে সেই সাথে হসপিটালে যে ক্লিনিক্যাল সিনারিও ভাইয়ার কাছে, ভাইয়ার ইয়েতে ছিল, সেটা আমাদের সাথে শেয়ার করছে। আম, ভাইয়া ভাইয়া এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। সো তখন থেকে আমরা আমাদের ড্রিম দেখা শুরু করছি যে না, হসপিটাল এনভায়রনমেন্টটা কেমন হয়, কিভাবে সবাই সবকিছু হ্যান্ডেল করে, কিভাবে কেস আসলে সবাই কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটাই ছিল আর কি। আর অবশ্যই সবসময় আমি যখনই পড়ছি তখনই আমি আমার সেলফ মেড একটা নোট মেক করছি। সেলফ মেড নোটটা আমাকে অলওয়েজ হেল্প করছে যে আমি কোন জায়গাটাতে আমি সবসময় ভুলে যাই এই জিনিসটা। মানে এটা প্লাস এনবিএমই তো আমি করছি, আমার সিএমএস মেসেও আমি করছি, আমি আমার ইওয়ার্ল্ডেও করছি। ক্লাসের ভিতরে ভাই একটা জিনিস বলতো সিকের জন্য যে যখন যেখানে কোনো ডায়াগ্রাম পাবা মুখস্থ করে ফেলবা, উইদাউট এনি কোয়েশ্চেন মুখস্থ করে ফেলবা। তো তো আমি তখন জিনিসটাকে গুরুত্ব অবশ্যই দিছে ভাইয়ার কথা, কিন্তু ভাইয়া যে এতটা ইম্পর্টেন্স দিছে আমি এটা হয়তো বা ডেপথ বুঝতে পারিনি, পরে বুঝছি যখন আমি আমার এনবিএমই তে কন্টিনিউয়াসলি খারাপ করছিলাম সেই সময়, যে ভাইয়া আসলে যে কেন বলছে যে ডায়াগ্রাম গুলো মুখস্থ করতে হবে উইদাউট এনি কোয়েশ্চেন, সেটা আমি তখন বুঝছি। ভাইয়া নোজ, আজকে যারা আমাদের এই সেশনে আছেন, যারা দেখছেন, অবশ্যই আপনাদের এনি কোয়েশ্চেন এনিথিং আপনারা অবশ্যই ভাইয়াকে অ্যাপ্রোচ করতে পারেন। ভাইয়া যখনই আমরা ভাইয়াকে চাইছি, ভাইয়া আমাদের সাথে সেই সময় ভাইয়া আমাদের সাথে কন্টাক্ট করছে উইদাউট এনি ডিলে, অথবা ভাইয়া আমাদের ডিরেকশন দেখাই দিচ্ছে তুমি এই ওয়েতে আগাও, তুমি এইভাবে এভাবে তুমি ইজিয়ার ওয়েতে তুমি আগাতে পারবা। এটাই ছিল আমার জার্নি। আমি জানি এটা খুবই শর্ট হয়ে গেল, বাট এটা এত শর্ট ছিল না, এটা খুবই টাফেস্ট ছিল, খুবই টাফেস্ট ছিল। আই নো। এই জার্নিটা অনেক স্ট্রেসফুল এবং প্রত্যেকের লাইফে চ্যালেঞ্জেস থাকে, সো আপনি এই চ্যালেঞ্জ গুলা থেকেও যে পার করতে পারছেন এটাই আসলে অনেক। এবং হচ্ছে আম, আসলে বলা যায় না, এতটা বেশি লং জার্নি থাকে ওইটা আসলে পুরাটা বলা যায় না, দেখা যায় যে বলতে গেলে শর্ট হয়ে যায়, বাট ইটস আ লং জার্নি, আই নো। আম, আচ্ছা, আপনি একটু আমাদেরকে যদি বলতেন যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এন্ড মোটিভেশনাল এনভায়রনমেন্টটা কিভাবে কাজ করছে, মানে এই বেসিসে আপনি কিভাবে মোটিভেটেড থাকছেন, এবং আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আমরা জানি যে রেসিডেন্সিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে কাজ করছে এবং কিভাবে নিজেকে মোটিভেটেড রাখছেন, সেটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, তাহলে আমি একটু বলি, মানে আমার কথা শুনে আবার অনেকে ডিমোটিভেট প্লিজ হয়ে যেও না, মানে আমি নিজেকে এইভাবেই মোটিভেট করছি আসলে। মানে যখন আমি মানে পড়া শুরু করছি ডেডিকেটেডলি, যখন আমি থিঙ্ক করছি যে না, আমি এক্সাম দেব, প্লিজ কেউ আমাকে মানে কেউ বলবে না যে আমার পড়তে ইচ্ছা করছে না, আজকে পড়তে ভালো লাগছে না, এই কথাটা বলা যাবে না। প্রথম হচ্ছে এটা যে আমার আজকে পড়তে ভালো লাগছে না। হ্যাঁ,
মানে মানুষের স্ট্রেসকে রিলিফ করার জন্য অনেক অনেক মানে ওয়ে আছে। আমার যেরকম স্ট্রেস রিলিফ করার জন্য আমার বাচ্চারা ছিল, আমি ওদের সাথে যখন টাইম কাটি তখন টোটালি আমার স্ট্রেস ফ্রি হয়ে গেছি। কিন্তু যখন পড়তে বসছি তখন পড়তে বসছি, তখন পড়তে ভালো লাগছে না, আজকে পড়তে ভালো লাগছে না এই কথাটা বলা যাবে না। মানে প্লিজ কেউ ডিমোটিভেট হয়ে না এই কথাটা দিয়ে, আমার আমার এই কথাটা দিয়ে আর কি। আর মোটিভেশন, ভাইয়া তো অলওয়েজ মোটিভেট রাখছে। ইভেন আমি যখন ভাইয়ার ব্যাচে ছিলাম না, লাইক আমার যখন ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আমি আউট অফ ব্যাচ ছিলাম, তখনও ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে তোমার পড়ার কত দূর, কিভাবে এনডিএমই কতগুলা দিছো, কেমন স্কোর আসছে, ইউআর কতখানি করছো, কিভাবে করছো, ভাই এভরি ডিটেলস ভাইয়া জানতে চাইছে। এই যে একটা পুশ ব্যাক করা, এটা এটা একটা ব্লেসিং, এটা ব্লেসিং, অবশ্যই ব্লেসিং। এই পুশ ব্যাক করা সবার থাকে না ভাইয়া। আমি জানি এটা শুধু আমার জন্য না, ভাইয়ার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভাইয়া আপডেট রাখে, এটা একটা বলবো। আর আমি জানি না আমার রেসিডেন্সি, আমরা অবশ্যই যখন এই লাইনের ইয়েতে ঢুকছি, এই রোডে যখন আমরা পাথে যখন আসছি, আমরা অবশ্যই আমাদের সবার রেসিডেন্সি হবে এটা বিশ্বাস করি। তবে আমার কাছে, আমি জানি না আমার মেন্টাল সেট আপটা এমন হয়ে গেছে, আমি অ্যাটিপিক্যাল, আমি জানি, আমি বলছি সেটা আমি অ্যাটিপিক্যাল, আমি প্রথমেই বলছি আমার রেয়ারেস্ট জার্নি। ব্যাপারটা আমার কাছে এরকম যে আমি জানি না আমার রেসিডেন্সি হবে কি হবে না, বাট আমাকে এটা শেষ করতে হবে, আমার ইউএসএ শেষ করতে হবে, দিস ইজ মাই গোল রাইট নাও। এটা আমি বলবো আর কি, এটাই আমাকে মোটিভেট করে যে আমাকে শেষ করতে হবে। রাইট। এক্সাম ডে প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন? অনেকের এক্সাম ডে স্ট্র্যাটেজিসটা ডিফারেন্ট থাকে। অনেকে বলে যে হচ্ছে এভরি এভরি একটা ব্লকের পরে হচ্ছে ব্রেক নিতে, বা অনেকে বলে যে প্রথম দুইটা ব্লকের পরে ব্রেক নিতে। আপনি কিভাবে নিয়েছিলেন এবং আপনার এক্সাম ডেটা আপনি কিভাবে প্ল্যান করেছিলেন? আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আমি বলতে পারি যে সবাই, আমি যেরকম, আমার মর্নিং টাইমে আমার ব্রেন এত বেশি শার্প থাকে না, আমি এত বেশি ক্যাচ করতে পারি না। সো ফরচুনেটলি আমি একজনের মাধ্যমে জানতে পারি যে কিছু কিছু সেন্টার আছে যেগুলো অফার করে দুপুর বেলাতে আর কি, 12:30 থেকে 12 o'clock থেকে পরীক্ষাটা স্টার্ট হয় আর কি। তো আমি সেই ইয়েতেই আর কি, মানে সেই পরীক্ষার সেন্টারে আর কি আগে থেকে রেজিস্টার করে রাখছিলাম, ডেট নিয়ে রাখছিলাম। সো এর জন্য ওটা আমার কাছে একটা ভালো ছিল। আচ্ছা, এক্সাম ডে প্রিপারেশন যদি বলি, এক্সাম ডে প্রিপারেশন আমি নিছিলাম যে ফার্স্ট টু ব্লক আমি টোটালি একবারে করছি, তারপর আমি ব্রেক নিছি। আমার মাইগ্রেনের প্রবলেম ছিল, এক্সাম ডে এনভায়রনমেন্ট সরাসরি অ্যাসিডটা আমার এমন জায়গাতে ছিল যে লাইট সরাসরি আমার চোখের উপর এসে পড়ছিল। সো আমি এত লাইট টলারেট কখনোই করতে পারি না। তো ওদেরকে আমি রিকোয়েস্ট করলাম, বাট আনফরচুনেটলি ওরা কিছুই করতে পারেনি, কারণ আমার অলরেডি টু ব্লক আমি অলরেডি অ্যাটেন্ড করে ফেলছিলাম। তো ওরা বলছিল তুমি যদি চেঞ্জ করতে পারো, বাট তুমি তোমার টু ব্লক তোমার কাউন্টে পাবা না, সো কে রিস্ক নেবে। সো আমি এটা পুরাটা এক্সাম হলেই আমি আমার যে একটা পেপার দেয় যে ওরা ম্যাথ করার জন্য বায়োস্ট্যাটে, পেপারটা হুম। আমি মাথায় হ্যাটের মতো ইউজ করে আর কি পরীক্ষাটা আমাকে দিতে হয়েছিল। অনেকগুলা ফ্যাক্টর ছিল। আচ্ছা, যাক তো, শুরুতেই একটুখানি অবজার্ভ করে নিতে হবে যে ওই সিটে যদি আপনার কোনো প্রবলেম থাকে, অবশ্যই আগে থেকে ওদেরকে নোটিফাই করতে হবে যে দেখো এখানে আমার লাইট পড়ছে বা সামথিং এলস, তোমরা প্লিজ আমাকে একটু চেঞ্জ করে দাও। ওরা অবশ্যই চেঞ্জ করে দেবে, ওরা সেভাবে ওরা অ্যাকোমোডেট করে রাখে। আচ্ছা, আর তারপরে যেটা, তারপরে ইচ অ্যান্ড এভরি ব্লকে আমি আমার ব্রেকটা নিতে পসিবল হয়েছি। ব্রেক টাইম নিয়ে কোনো প্রবলেম ছিল না, ব্রেক টাইম ম্যানেজেবল, বাট প্রবলেম ছিল যে ইয়েগুলা, প্রত্যেকটা ব্লকটা 40টা কোশ্চিন ম্যানেজ করা, কারণ টাইম এত শর্ট আর এত লং স্টেম কোশ্চিন গুলা ছিল যে টাইম ম্যানেজেবল আমার জন্য খুবই হার্ড ছিল। আমি অলওয়েজ স্ট্রাগল করি টাইম ম্যানেজমেন্টে, বাট পরীক্ষার দিন আমি আরো বেশি ভাবে স্ট্রাগল করছি। আই ডোন্ট নো, আমি মানে যখন পরীক্ষার দিন বসছিলাম, এটা হয়তো বা আমার জন্য ইয়ে ছিল যে দিস ইজ দ্য ডে আই ওয়াজ ওয়েটিং ফর সো লং টাইম। এই জিনিসটাই আমাকে আসলে পুল ডাউন করে নিছে, এটা আমাকে পুল আপ করিনি। এটাই আর কি, দিস ইজ দ্য ডে। আমি মানে এত বেশি ক্রাইং স্পেলে ছিলাম, ইন বিটুইন ব্লক আমি কান্না করছি, পরীক্ষার শুরুতে কান্না করতে করতে গেছি। মানে মানে দিছে, মানে একটা জিনিসই বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছিল যে দিস ইজ দ্য ডে আই ওয়াজ ওয়েটিং ফর সো লং টাইম। রাইট। ব্রেক টাইমটা কি কোনোভাবে মানে আপনি স্কেজুল করে গিয়েছিলেন যে আমি প্রথমে প্রথম ব্লকের পরে এতটুকু ব্রেক নিব, বা এইভাবে আমি ব্রেক গুলাকে ভাগ করব, এরকম কি কিছু ছিল, নাকি আপনি র্যান্ডমলি ব্রেক নিয়েছেন যতটুকু আপনার সময় লাগে? না, আমি হ্যাঁ র্যান্ডমলি ব্রেক নিছি। যে
ফার্স্ট টু ব্লক আমি এট দ্য সেম টাইমে করে ফেলছি, তারপরে ব্রেক নিছি, তারপরে সেকেন্ড দুইটা আর একটা ব্লক, মোট 4টা ব্লক শেষ হয়ে গেল, তারপরে আবার ব্রেক নিছি। দেন নেক্সট 4 ব্লকের জন্য এভরি ব্লকের পরে পরে আমি ব্রেক নিছি 5 মিনিটের জন্য, জাস্ট টু চেঞ্জ দ্য এয়ার, টু চেঞ্জ দ্য হুম, এনভায়রনমেন্ট। ইফ এটা যদি আমাকে একটু হলেও মানে ইমোশনালি আপগ্রেড করতো আর কি। এটার জন্য okay. প্রত্যেকটা ব্লকের পরে পরে আমি যে ইয়ে করছিলাম। আর খাবার দাবার যদি বলে, আদিরটা যেটা বললো অনেক খাবারই নিয়ে গেছিলাম, কিন্তু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। আমি যেটা আম, আমি অলওয়েজ প্রিফার করি খেজুর, ব্যানানা। ব্যানানাতে অনেক পটাশিয়াম থাকে, সোটা খেলে এত মানে ইনস্ট্যান্ট সুগার প্লাস পটাশিয়াম, মানে আমার ব্রেনটাকে একদম রিফ্রেশ করে দিত। প্লাস হচ্ছে প্রোটিন রিচ ফুড আমি নিয়ে গেছিলাম আর কি। Okay. তারপরেও হচ্ছে নিজেকে হ্যাবিচুয়েট করছিলাম এর ভিতরে যে লাঞ্চ টাইমে কখনো আমি হেভি ফুড খেতে পারি না, মানে খেলে একটা ঘুম ঘুম ভাব চলে আসে বা একটা ডাউন চলে আসে। এর জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম খুবই লাইট ফুড দিয়ে, যেন আমি নিজেকে মানে ফ্রেশ রাখতে পারি, ঘুম ঘুম ভাবটা যেন না। হুম। এটার সাথে চা কফি নিয়ে গেছিলাম আর কি, কফি নিয়ে গেছিলাম, এটাই। Okay. আর যে কোয়েশ্চেনের যে আমাদের টাইম আমরা স্ট্রাগল করি কোয়েশ্চেন গুলা শেষ করার ক্ষেত্রে, প্রত্যেকটা ব্লগে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে শেষ করতে করতে আমাদের টাইম স্ট্রাগল করতে হয়। এখানে কোনো স্ট্র্যাটেজি আপনি আমাদের ব্যাচ থেকে বা মানে কোনো জায়গা থেকে আপনি পেয়েছিলেন কিনা, স্ট্র্যাটেজি কিভাবে আমাদেরকে হ্যাঁ, টাইমলি? এটা ভাইয়া আমাকে খুবই হেল্প করছে। হ্যাঁ, ভাইয়া আমাকে বলছে যে তুমি যে কোশ্চেনটা পারো না সেটা তুমি সেটা তুমি কোন একটা আনসার দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাও। ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম ইন এ সিঙ্গেল কোশ্চেন। তুমি দেখা যাচ্ছে মানে এমন ছিল, মানে আমার প্রথম 3টা ব্লক অনেক কঠিন ছিল, মানে এত কঠিন যে আমি আই ক্যান্ট ইমাজিন দ্যাট। আমি এতটাই ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, এটাই মনে হয় আমার মানে আরো বেশি ডিমোটিভেট হওয়ার কারণ ছিল ওই সময়টা। এত কঠিন ছিল আমি বুঝতেই পারছিলাম না। শেষে আমি মানে আহ, মানে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করলাম, যে আমি 1 থেকে কোশ্চেন টোটালি না করে প্রথমে 30 থেকে 40 করছি, তারপরে 20 থেকে, অ্যাটলিস্ট টু কিপ মি মোটিভেট দ্যাট ইয়েস আই ক্যান ডু, আই নো দিস কোশ্চেন অ্যান্ড আই এম ডুইং রাইট থিং, আই নো দিস কনসেপ্ট। সো এইভাবেও আমাকে পরে হেল্প করছে যে আমি এই স্ট্র্যাটেজিও ফলো করছি। যে কারণ প্রথম দিকে কোশ্চেন গুলো আমি বুঝতেই পারছিলাম না এত মানে, মানে আমি জানি না সবার জন্য এরকম ছিল কিনা, বাট আমার প্রথম 4টা ব্লক খুব কঠিন হয়েছে। হুম। হ্যাঁ, কোয়েশ্চেন এই টাইমটা ম্যানেজ করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় আসলে। সেটাই, এক্সামের হ্যাঁ। আগের দিন আপনি কিভাবে ফিজিক্যালি মানে ব্যালেন্স করেছিলেন? এর আগে এক্সামের আগের একটা প্রিপারেশন থাকে আমাদের, যে নিজেকে ফিট রাখা, নিজেকে ফিজিক্যালি ওয়েল রাখা, ডেডিকেটেড পিরিয়ডে সেই অভ্যাসটা আপনি কিভাবে করেছিলেন? হুম, আম, আমি এটা আসলে আমার এক্সাম্পল নিও না, আমার 3টা বাচ্চা, তো এটাকে একেবারে এক্সাম্পল নেওয়া যাবে না। আমার বাচ্চাগুলা, আমার ছোটটা ঘুমাইতে মানে এমন অবস্থা যে সবাই না ঘুমালে সে ঘুমাবে না। এবার আমার যদি বাচ্চাটা কোনো উঠে আসে সে উঠে যাবে, তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার সব সময় রাত 1টা বা 2টা লাগতোই। এর আগেও কখনোই ঘুমাইতো না। সো এর জন্য আমি মানে সকালবেলা টাইমটা চুজ করিনি। পরীক্ষার আগের রাত্রেও একই সিচুয়েশন ছিল, ও ঘুমায়নি। ও আমাকে প্রায় 12:30, রাত 12:30 পর্যন্ত টাইম লাগছে ওকে ঘুম পাড়াতে। তারপরে যে তারপরে আর কি করব, তারপরে তো আর কিছু করার নাই, তারপরে নিজেও শুয়ে পড়ছিলাম। তার আগে যেটা করছিলাম, আমার কাছে ইউয়াল নোটস ছিল, সেখানে কিছু এডুকেশনাল অবজেক্টিভ গুলা, শুধুমাত্র এডুকেশনাল অবজেক্টিভ ছিল। আমি শুধু এডুকেশনাল অবজেক্টিভ গুলো জাস্ট দেখে গেছি, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজই যতদূর পারছি আর কি। সব তো আর পড়া সম্ভব না, তারপরে মনে হয়েছে যে যে সিস্টেমটা আমার অনেক দিন হয়েছে যে রিভিশন ঠিক মতো করা হয়নি, বাট আমি কনফিডেন্ট ছিলাম। সেই সব সিস্টেম গুলো আমি জাস্ট এডুকেশনাল অবজেক্টিভ গুলো দেখে গেছি, দ্যাটস ইট। আপনার প্রিপারেশনের টাইমে আপনার রিসোর্স গুলো যদি একটু বলতেন আমাদেরকে, যে কি কি রিসোর্স আপনি ইউজ করেছেন প্রিপারেশনের টাইমে? অবশ্যই। আম, আহ, ভাইয়ার নোটটা ভাইয়ার নোটটা এত ডিটেলস ছিল, মানে প্রত্যেকটা অ্যাডভান্স কনসেপ্ট ভাইয়ার নোটে সুন্দর মতো দেওয়া আছে। সো ভাইয়ার নোটটা যদি কেউ ফলো করে অবশ্যই সে 100%, তাকে আর অন্য কিছু দেখতে হবে না। ইউআর্ট ফার্স্ট অফ অল, ইউআর্ট তো করতে হবে। ভাইয়ার নোটটা মেনলি ইউআর্ট, সাথে আরো অ্যাডভান্স নলেজের জন্য যেখান থেকে ভাইয়া রিসোর্স কালেক্ট করছে সেখান থেকে ভাইয়া সবকিছু জোগাড় করে রেখে দিছে টু ক্লিয়ার আওয়ার কনসেপ্ট। সো ইউআর্ট,
দেন আমি প্রিফার করব যে ইথিক্স এর জন্য অ্যাম্বোস অবশ্যই। এনবিএমই তে যদি কেউ স্ট্রাগল করে তাহলে তাদের জন্য অবশ্যই সিএমএস করতে হবে। আম ফার্স্ট একটা বেসলাইন এনবিএমই দিয়ে তারপরে আমি প্রিফার করি যে সিএমএস এ যেতে। সেই সিস্টেম যে সিস্টেমে সে এনবিএমই দেখতে দেখাচ্ছে যে সে লোয়ার অ্যাভারেজে আছে, সো সেই সিস্টেম গুলাকে ইমপ্রুভ করার জন্য তাকে সিএমএস করতে হবে। আম এমবস করছি, সিএমএস করছি, ইউআর করছি, আর ভাইয়ার নোটটা ফলো করছি। এটার মধ্যে কোনো সিকোয়েন্স আছে কিনা যে আপনি সাজেশন দিবেন বা আপনার প্রিপারেশনের এক্সপিরিয়েন্স থেকে আপনি অন্যদেরকে সাজেশন দিতে পারেন যে এইটা থেকে শুরু করে আমরা এইভাবে প্রোগ্রেস করতে পারি, অথবা এনবিএমইটা আমরা এখন শুরু করতে পারি, বা এই প্রিপারেশনের পরে শুরু করতে পারি, এরকম আপনার কোনো সাজেশন আছে কিনা যারা হ্যাঁ প্রিপারেশন? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি বলবো যে কোনো গ্যাপ রাখা যাবে না প্লিজ। কেউ যদি মনে করে যে ইউএসএমএলই দিব, তাকে স্টেপ 1 2 3 এট দ্য সেম টাইমে দিয়ে ফেলতে হবে, কোনো দিকে বায়াসড হওয়া যাবে না। লাইক কোনো গ্যাপ ইন বিটুইন কোনো গ্যাপ রাখা যাবে না, কারণ লাইক স্টেপ 1 যে শেষ করছে তার সিকের জন্য অলরেডি 50% তার ডান। বাকি 50% তাকে অ্যাডভান্স নলেজ থেকে থেকে পড়তে হবে। সো কেউ যদি গ্যাপ করে, গ্যাপ দেয় মাঝখানে, সো স্টেপ 1 এর নলেজটা ভুলে গেলে তাহলে তাকে জিরো থেকে আবার শুরু করতে হবে। ইটস এ ভেরি, এটা খুবই কঠিন একটা ব্যাপার। এত কষ্ট করে এত নলেজ গেইন করার পরে যখন নলেজ গুলা ব্লার হয়ে যায়, এটা খুবই দুঃখজনক। সো গ্যাপ রাখা যাবে না। স্টেপ 3ও সবাই আমাকে বলছে, এখনো দিনে অবশ্য সবাই বলছে যে খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ সিকের নলেজ প্লাস স্টেপ 1 হেভি। সো আমার যত দ্রুত সম্ভব দিয়ে ফেলতে হবে। সো কোনো গ্যাপ রাখা যাবে না। আর আমি এটাও সাজেস্ট করব, ইউআর যত দ্রুত সম্ভব ফার্স্ট ফার্স্টটা শেষ করে ফেলা, এখানে কোনো টাইম গ্যাপ রাখা যাবে না। যদি আমি জানি স্টেপ 1 যারা শেষ করছে, আমার যেটা হয়েছিল, আমি ইউআর করতে গেলে আমার সবসময় 88, মানে 80 পার্সেন্টাইল, আমার 80 পার্সেন্টাইল থেকে কখনো আমার ডাউন হয়নি সিকে করতে যে, কারণ স্টেপ 1 নলেজ আমার তখনও ছিল। সো এটা দেখে বাস্ট হওয়া যাবে না যে আমি সব জানি, কারণ যখন এনবিএমই দেওয়া হবে দিতে হবে তখনই আসলে নিজের অ্যাকচুয়াল নলেজটা আসলে জানা যায়, লেভেল আসলে আমি কত দূর আমার জানা আছে। সো ইউওয়ার্ল্ড এর পার্সেন্টেজ দেখে বাস্ট হওয়া যাবে না, আমার যেটা আমি হয়েছিলাম। ইউওয়ার্ল্ড করতে গেলে আমার সবসময় খুবই ভালো, খুবই ভালো, মানে 80% মানে তো অবশ্যই আমি বলবো ভালো, 80 থেকে 88% মানে অবশ্যই ভালো। বাট এটা দেখে বাস্ট হওয়া যাবে না। তো করে যে তার ইউআল খুব ভালো আসছে, তাহলে একটা বেসলাইন এনবিএমই দিয়ে নিক, তারপরে তার নেক্সট প্রিপারেশন শুরু করা উচিত যে এখন সে কোন দিকে আগাবে। রিসোর্স গুলা কিভাবে ইন্টিগ্রেট করছিলেন প্রিপারেশনের সময়, যে আমি বাই দ্য সাইড এটার সাথে এটা করছি বা এটার পরে আমি এটা করছি, এরকম কিছু আপনার প্ল্যানে ছিল কিনা? হ্যাঁ মানে, হ্যাঁ ইউআর, প্রথমে তো ইউআর তো শেষ করছি ফার্স্ট পাস করার পরে, সেকেন্ড পাস করতে করতে তো আমি এনবিএমই একটা দিয়ে ফেলছিলাম। পরপর দুইটা এনবিএমই দিছি 2 সপ্তাহ গ্যাপে। একটাতে ফেল করছিলাম আর একটাতে পাস করছিলাম। বাট এটা তো, হ্যাঁ তখন বুঝলাম যে না, সামথিং আই হ্যাভ টু চেঞ্জ। আমি আমার নলেজটা অ্যাপ্লাই করতে পারছি না, দেয়ার ইজ সাম ডেফিসিয়েন্সি ইন মাই নলেজ। সো তারপর আমি সিএমএস করা শুরু করি। যখনই সিএমএস করা, মানে সিএমএস টা অনেকটা এনবিএমই ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলা ওরা সাজায়, মানে আমি আমি এটা ইউজ করছি অ্যাজ এ কোয়েশ্চেন। এনবিএমই একটা কোয়েশ্চেন ব্যাংক, সিএমএস একটা কোয়েশ্চেন ব্যাংক, ইউওয়ার্ল্ড একটা কোয়েশ্চেন ব্যাংক, অ্যাম্বুস একটা কোয়েশ্চেন ব্যাংক। যখনই ভুল করছি আমি কখনো ডিমোটিভেট হইনি। আমি বলছি যে হ্যাঁ এখন ভুল করি, আমার সমস্যা নাই, পরীক্ষার হলে ভুল না করলেই হলো। রাইট। ভুল দিয়ে দিয়ে শিখতে হবে, হ্যাঁ ভুল করে শিখতে হবে, প্রথমেই কেউ পারবে না, প্রথমেই কেউ পারবে না, এইভাবেই আর কি নিজেকে আরো মোটিভেট করছি যে হ্যাঁ ঠিক আছে ভুল হচ্ছে হোক, বাট আমি পরীক্ষার হলে ভুল হওয়া যাবে না। তো সিএমএস করার পরে যখন দেখলাম যে আমাকে এবার সবাই বলছিল যে ইথিক্স সাইটটা অনেক হেভি, এক একটা কোশ্চিন ব্লকে প্রায় 6 থেকে 7টা কোশ্চিনে থাকে। সো অলমোস্ট আমাকে টোটাল 8টা ব্লকে আমাকে প্রায় 55 থেকে 60টা ইথিক্স এর কোশ্চেন আমাকে সলভ করতে হবে। এটা যখন আমার মাথায় আসলো তো তখন আমি দেখলাম যে এনবিএমই তে ইথিক্স এর কোশ্চেন এত বেশি কঠিনও না, বা পারা যায়, এটা আসলে রিপ্রেজেন্ট করে না ইথিক্স এর ব্যাপারটাকে। সো আমি টোটালি হেভি করলাম যে অ্যাম্বোসের যে
ক্লিনিক্যাল সিনারিও গুলা আছে পেশেন্ট সেফটির জন্য, ওটা আমি একদম মুখস্থ করে ফেলছিলাম ওই সিনারিও গুলা। হুম। ওটা আমাকে ইথিক্স এর জন্য হেল্প করছে। ওকে। এরপরে এমবোস, হ্যাঁ, তারপরে যখন আমি ইউয়ার্ড এত বেশি বার করা হয়ে গেছে আমার, যে আমার ইউয়ার্ড এর কোশ্চেনের আনসার গুলো মুখস্থ হয়ে গেছিল। সো এটা আমাকে, আমি নিজের নলেজটাকে জাজ করার মতো, তখন আমি বুঝছিলাম যে আমাকে একটা ডিফারেন্ট কোশ্চেন ব্যাংক নিতে হবে। তো তখন আমি এমবোস করা শুরু করছিলাম। তা এমবোস করার পরে এমবোস আমাকে অনেক অনেক হেল্প করছে। ওদের যে আর্টিকেল গুলা, যে নলেজ লাইক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের এক একটা আর্টিকেল ওরা এত সুন্দর কনসাইজ করে দিয়ে রাখছে। আম, ওটা অনেক অনেক ভালো লাগছে আমার। তো কেউ যদি মনে করে যে ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ডে হচ্ছে না, তখন সে কিছুদিনের জন্য অ্যাম্বস করতে পারে, এটা তার জন্য হেল্পফুল হবে। Okay. Any regrets or any mistakes that you want to suggest to the next students that as they will be starting the journey? কোনো কিছু সাজেশন দিতে চান কিনা যে আমার এই মিস্টেক্সটা ছিল, তোমরা এটা করবে না বা তোমরা এটা না মানে অ্যাভয়েড করতে পারো, এরকম কোনো মিস্টেক্স বা রিগ্রেটস আছে কিনা প্রিপারেশনের মধ্যে? আম, হ্যাঁ, অবশ্যই। এটা একটা এমন একটা জার্নি, এটা সব দিক থেকে ড্রেন করে। প্রথমত মেন্টালি ড্রেন করে, হুম। ফিজিক্যালি ড্রেন করে, প্লাস ফাইনান্সিয়ালি ড্রেন করে। সো সো এই 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 জিনিসগুলা অবশ্যই মোটিভেটেড পারসন, আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে। ও যদি পাশে না থাকতো আমি কিছু করতে পারতাম না। মানে ও আমাকে এতটাই হেল্প করছে প্রত্যেকটা সেকশনে, মানে আমি মানে মানে আমি কি বলবো, ও মানে এটা বলে শেষ করার মতো না। ও না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না। রাইট। ওই আমাকে বলছে যে লাইব্রেরি যাও, বাচ্চা ঠিক আছে, বাচ্চা থাক, বাচ্চা আমি, ও আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাকে টোটালি দিছে। এটা ইটস নট এ স্মল থিং। আমেরিকার মতো জায়গাতে বেবি সিটিং রাখার পরে লেখাপড়া মানে করা, মানে সে একাই আর্নিং মেম্বার। সো এটা তার জন্য, ওর জন্য একটা চ্যালেঞ্জ। এটা শুধু আমার জন্যই চ্যালেঞ্জ ছিল না, সেটা ওর জন্যই চ্যালেঞ্জ। সো মোটিভেটেড পার্সন, কারোর কথায় ডিমোটিভেট হওয়া যাবে না, কারোর কথায় ডিমোটিভেট হওয়া যাবে না। ডিমোটিভেট করার জন্য অনেক মানুষ থাকবে আশেপাশে, ডিমোটিভেট হওয়া যাবে না। যার কাছে মনে হবে যে সে মোটিভেট করবে, তার আশেপাশেই থাকা উচিত। যারা ডিমোটিভেট করবে তার আশেপাশেও থাকা উচিত না, এটাই আর কি। সো আমি সাজেস্ট করব ইউএসএমএলই অবশ্যই। আমরা ফিজিশিয়ান, আমরা সবাই ফিজিশিয়ান, আমরা যে যেখানেই থাকি না কেন, আদার বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে থাকি না কেন, আমাদের ফার্স্ট থিং আমাদের পেশেন্টদেরকে হেল্প করা। সো কেউ যদি মনে করে যে আমেরিকাতে আসতে চায় বা এখানকার ফিজিশিয়ানদের লাইফস্টাইল ইটস এ ডিফারেন্ট থিং, আই অ্যাম এজ টু সি দেম। দে আর মানে ওরা এতই মানে এত সুন্দর একটা লাইফ যাপন করে না, এটা ফার বিয়ন্ড টু আস টু ইমাজিন, টু স্টে ইন বাংলাদেশ টু সি দেম। সো কেউ যদি মনে করে যে হ্যাঁ, সুন্দর একটা স্টেবল একটা লাইফ সেটেলমেন্ট করতে চাই, so they must start the USMLE journey as soon as possible, without, হ্যাঁ, as soon as possible. As soon as possible, yeah. আর uh, কোনো কোনো প্রবলেম যদি হয়, কোনো কোশ্চেন যদি থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট টু রিচ মাসুদ ভাই, প্লিজ। আমি রিকোয়েস্ট করবো, ভাইয়া হেল্প করার জন্যই ভাইয়া এই দিকে আসছে। ভাইয়া সবসময় বলে যে আমরা তার সন্তানের মতো। হি মিনস দ্যাট ওয়ার্ড, হি অ্যাকচুয়ালি মিনস দ্যাট থিং, দ্যাট উই আর এ ফ্যামিলি মেম্বার, উই আর নট আনাদার থিং। ভাইয়া অবশ্যই, ভাইয়া সব এটা ভাইয়া মিন করেই বলে। হুম। হ্যাঁ, ডেফিনেটলি। এনি টাইমলাইন যদি হচ্ছে আপনি সাজেশন দিতে চান কোন স্টুডেন্টকে যারা নতুন স্টার্ট করবে, যদি টাইমলাইনটা বলেন যে কতটুকু টাইম আসলে স্পেন্ড করা উচিত স্টেপ 1 এন্ড স্টেপ 2 এর ক্ষেত্রে, এবং কখন থেকে স্টার্ট করা উচিত আসলে? অ্যাজ সুন অ্যাজ পসিবল তো আপনি বলেছেনই, এবং এটা আমরা সবাই জানি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর্লিয়ার দ্য বেটার, রাইট? সো যদি কেউ প্রিপারেশন টাইমলাইনটা প্ল্যান করতে চায়, তাদেরকে কি সাজেশন দিবেন যে কতদিনের মধ্যে প্ল্যানটা করতে? আসলে এটা ম্যাটার্স। আমরা সবাই ডাক্তার, আমরা সবাই ট্যালেন্ট। আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না। আমরা সবাই ট্যালেন্ট, আমরা আমাদের নিজের যোগ্যতা দিয়েই আমরা এমবিবিএস স্টার্ট করতে পারছি, রাইট, মেডিকেল স্কুল স্টার্ট করতে পারছি। বাট
এটা ম্যাটার্স করে এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে কিছু জিনিস গেট করতে একটু বেশি সময় লাগে, কেউ আবার খুব খুব তাড়াতাড়ি সেটা মনে রাখতে পারে বা বা হ্যাঁ ক্যাচ করতে পারে, প্লাস ভুলে যায় না। ব্যাপারটা হচ্ছে এটা। সো এটা এটা ডিপেন্ডস, এক একজনের কাছে এক এক রকম। তো আম, আহ, অবশ্যই স্টেপ ওয়ানের জন্য আমার লাগছে 2 বছর সময়, বাট 1 বছরের বেশি সময় লাগা উচিত না। কারো কারো আবার অনেক আগেই সেটা হয়ে যায়। স্টেপ টু সিকের জন্য উইদিন 6 to 8 মান্থের মধ্যে ইটস পসিবল। আমি পারছি, সো সবাই পারবে। আমি 7 মান্থের মধ্যে প্রিপারেশন নিয়ে দিতে পারছি, সবাই সেটা পারবে, এটা আমি বিলিভ করি। এটা ডিপেন্ড করে স্টেপ ওয়ানের নলেজের উপরে। সো প্লিজ ডো নট কিপ এনি গ্যাপ ইন বিটুইন স্টেপ ওয়ান অ্যান্ড টু স্টার্ট দ্য সিকে। আদ্রিতা যেটা বললো যে ও ঘুরতে গেছিল কোথাও, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই। এটা ওরা ডিজার্ভ, আমরা ডিজার্ভ করি, রাইট? স্টেপ ওয়ান এটা এত কষ্ট করে পার করার পরে এটা আমরা ডিজার্ভ করি, বাট we could make arrange time later on, right? So যে কেউ কেউ যদি শুরু করতে চায়, স্টেপ 1 2 আলাদা করে দেখা উচিত না। সো স্টেপ 1 দেওয়া শেষ করে, মানে ইটস এ সিঙ্গেল প্রসেস। উই হ্যাভ টু ফিনিশ ইট অল দা, মানে একই সাথে আমাদেরকে সব শেষ করতে হবে। সো কেউ যদি গ্যাপ না রাখে, এটা তার জন্য খুবই ভালো। তারপরও এর ভিতরেও আমরা তো লাইফ, রাইট? এটা একটা লাইফ, এখানে অনেক কিছুই আসবে। এর জন্য কিছুটা টাইম আমাদের চলে যাবে পাশ দিয়ে। সো সেই টাইমটাকে মনে করতে যে হবে যে হ্যাঁ, এটা আমার এখন রেস্ট হচ্ছে, বা আমি এখন একটা একটা কিছুর ভিতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কথা। ডেফিনেটলি। এবং আপনি যে এত স্ট্রাগলের পরে আপনার ফ্যামিলি, আপনার সবকিছু মেনটেন করে, মানে সবকিছুতে সাইডে রেখে আপনি যে এই জার্নিটা শেষ করতে পেরেছেন, স্টেপ 1 এন্ড স্টেপ 2, ইন দ্য লং রান আমাদের অনেক জার্নি বাকি, রেসিডেন্সি জার্নি বাকি। সবকিছু মিলে আপনি, আপনার জার্নিটা আমাদের কাছে অনেক ইন্সপায়ারিং। এবং এমন না যে আমাদের সবাই আর্লি স্টার্ট করে, আমাদের অনেক ওল্ড গ্রাজুয়েটস আছে যারা মোটিভেশন পায় না যে কিভাবে স্টার্ট করব, আমার ফ্যামিলিতে এত কিছু, আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমি কিভাবে মেনটেন করবো। তো আপনার জার্নি থেকে তারা আসলে মোটিভেটেড হতে পারে যে ফ্যামিলি মেনটেন করেও কিভাবে, বাচ্চারা মেনটেন করেও কিভাবে হচ্ছে এই জার্নিটা পার করা যায়। থ্যাংক ইউ হ্যাঁ, সো মাচ ফর ডেফিনেটলি। শেয়ারিং ইয়োর জার্নি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। Any final thoughts or any last words for the students of the students of Bangladesh, or anyone wants to start the journey? লাস্ট ওয়ার্ড, কেউ যদি থিঙ্ক করে সে ইউএসএমএল তে যাবে, অবশ্যই অবশ্যই যাওয়া উচিত। কেন থিঙ্ক করবে? আমার কথা, আমি আমি এটাই বলতে চাই, কেউ সবাই বাংলাদেশে যেরকম এমডি বা এফসিপিএস করে, আমি আমি বলতে পারি যে এটা একটা টাফেস্ট এক্সাম, বাট এই একটা এক্সামের প্রিপারেশন দিয়ে উম, বাংলাদেশের যে কোনো লেভেলের পরীক্ষা, আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো পরীক্ষাতে এক্সামে অ্যাপিয়ার করা পসিবল, বিকজ ইটস সো মাচ বেসিক লেভেল, বেসিক বেসিক ইনফরমেশন ইজ দেয়ার। সো ইউএসএমএল প্রিপারেশন যদি কেউ নেয়, সে যে কোনো পরীক্ষার জন্য সে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। So don't hesitate to come over there. Don't hesitate to come in USMLE. Start with the USMLE, then you can see that how easy for the other preparation. Like if anyone want to appear in the FCPS or MD, it's a complex এই একটা জার্নি দিয়ে সে সব পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবে। সো কেন সে নিবে না? আমার কথা হচ্ছে এই অপরচুনিটি কেন সে নিবে না? আর ডক্টর মাসুদ ভাইয়া আমাদের এখানে হেল্প করার জন্য ভাইয়া আছে, তো কেন মানুষজন এই অপরচুনিটি নিবে না? ভাইয়া অপরচুনিটি দেওয়ার জন্য বসে আছে। Right. Thank you, Apu, for sharing your journey. Also, first, thank you for your time. I would like to invite Dr. Sami to moderate the next session. And I think we don't have any questions for today's session. So, Dr. Samit, you can take the floor. Thank you, Dr. Promita Dash. As we wrap up this insightful webinar, I would like to extend our sincerest gratitude to all three of our panelists for sharing their journey and invaluable lessons. From having personal and professional commitments to burning out, every one of the panelists shared their struggles and their way to face them. For some, that one weekend excursion helped refuel their drive to succeed, while for others, Dr. Abdullah Masood Sir's support was enough
to keep them focused and in track. All of their stories are evident that dedication, smart study strategy, and the right support system is instrumental in finding success in in the USMLE exams. I want to also express gratitude to our inquisitive audience for their active engagement throughout the discussion. Your presence has added depth to our conversation and enriched the learning experience for all. We also want to recognize the incredible role Dream USMLE has played in the journey. Their helpful programs through guidance have helped countless students like our panelists today in achieving success in their residency goals. Dream USMLE's commitment to helping students from their STEP exams, residency application, even through to follow fellowship is truly commendable. As you navigate your path in medicine, whether it be preparing for exams or pursuing your aspirations, remember to stay resilient and committed to your goals. With determination and right support, you're capable of achieving great things. Thank you again to our panelists and audience for making this discussion insightful and inspiring. Stay tuned for more successful stories with Dream USMLE on our upcoming weekly webinars scheduled for every Saturday around the same time. Until next time, take care and keep striving for excellence. Best wishes on your journey ahead. Thank you.